কিন্তু যদি আত্মা নামক এই জিনিসটা যদি না থাকে, তাহলে কিন্তু সেটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আমরা বলবো না। আত্মা যদি না থাকে কিন্তু ডেড বডি, হুম, তাই তো? তা আত্মা যখন এই শরীর থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু সেটা ডেড বডি হিসাবেই ঘোষণা হয়। যার যার সুন্দর সুন্দর নাম ধরে ডাকে, যখনই তার এই বডি থেকে আত্মা বেরিয়ে যায়, তখনই কিন্তু সবাই বলে পরিবারের লোক যে বডি কখন বের করবি, বডি কখন শ্মশানে নিয়ে যাবি, বডি কখন সমাধি করবি। তখন এই তোমার সুন্দর নামটা আর বলে কেউ ডাকে না। বয়স হয়ে যায়, মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তাদের কিন্তু একটা স্পেশাল মেডিটেশন করানো হয়। এই মেডিটেশন করানো হয় এই কারণে করানো হয়, যাতে এই আহ, সংসারের যে মায়া, মমতা বা সংসারের যা কিছু বিষয় সম্পত্তি, লোভ লালসা সব কিছু থেকে সে যাতে নিজেকে মুক্তি করে পরবর্তী জার্নির দিকে এগিয়ে যেতে পারে। যে তুমি ভাই একা ইন্ডিয়ানদের এখনো পর্যন্ত আছে, নিয়ম আছে যে কেউ মারা গেলে না, সেটা ইয়াং ছেলে টেলে যদি মারা যায় আরো বেশি করে করে দেখবি ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে গান করতে করতে যায়। হুম। তুমি দেখবে, আমি তো হায়দ্রাবাদের দীর্ঘদিন থেকে যখন বেরিয়ে আসবে না, বেরিয়ে এলে ও তখন ভাববে যে ওর সঙ্গে কি হলো। ও উপর থেকে ভাসমান অবস্থায় ও সব কিছু দেখতে পাচ্ছে, যে ওর বডি পড়ে আছে, ও সব কিছু দেখতে পাচ্ছে, লোকজন জড়ো হয়ে গেছে, হ্যাঁ, কে কি বলছে, কে কি ভাবছে। এক মুহূর্তে, ওই মুহূর্তে ওর বাড়ি যদি ওই জায়গায় হয়, ওর রিলেটিভ যদি কোনো কোনো রিলেটিভ হয়তো অস্ট্রেলিয়াতে আছে, কোনো রিলেটিভ হয়তো ইংল্যান্ডে আছে বা আমেরিকাতে আছে, একই সময়ের মধ্যে একই সিচুয়েশনে ও সব জায়গায় কিন্তু প্রত্যেকটা সিচুয়েশন একসঙ্গে ইয়ে করতে পারবে, দেখতে পারবে, অবজার্ভ করতে থেকে বেরিয়ে গিয়ে। এবং ওর যে অপারেশন যখন করছিল, ওর চোখের মধ্যে কিন্তু টেপ মেরে দিয়েছিল এবং কানে কোনো কিছু একটা মিউজিক চালিয়ে কানটা কিন্তু বন্ধ করে দিয়েছিল। কিন্তু ও অপারেশনের প্রত্যেকটা মুহূর্ত, ও পরবর্তী ক্ষেত্রে যখন আধ ঘন্টা পরে ও আবার ওর শরীরের ভিতরে ওর আত্মা প্রবেশ করেছিল, ওর নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ঘটেছিল ওর লাইফে। আবার যখন ওর শরীরের ভিতরে ওর আত্মাটা যখন প্রবেশ ঘটেছিল, তখন অপারেশনে কোন ডাক্তার কি বলেছিল অপারেশন করার সময় সবকিছু ও বলে দিয়েছে। আমাদের আত্মা যখন কোনোভাবে, ঠিক আছে, যখন মৃত্যু হয়, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যাদের বেশিরভাগ ক্ষেত্রে যাদের হয়, তারা আত্মা যখন ওই শরীর থেকে বেরিয়ে যায় না, পুনরায় আবার ওই আত্মা চেষ্টা করে আরেকবার, আরে আমি শরীরে কেন ঢুকতে পারছি না। আর ওই শরীরটা ওর যদি আয়ু থাকে, ওই আত্মা যদি আবার ওই পুনরায় ওর শরীরের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে কিন্তু আবার পুনরায় ওর কিন্তু বেঁচে যায়। এই মানে হার্ট রিলেটেড, হার্ট অ্যাটাক, কারোর কারোর তোমার বাইপাস সার্জারি হচ্ছিল, তাদের নিজেদের অপারেশন টেবিলেই মারা গেছে, আবার তারা ফিরে এসছে। এবং তারা প্রত্যেকে তাদের অপারেশনটা কিভাবে হয়েছে সেটা পর্যন্ত ব্যাখ্যা করছে। এটা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে উনি কি বলছেন জানেন? উনি বলছে কি কি টুলস নিয়ে ওনার অপারেশন করা হয়েছিল সেগুলো পর্যন্ত হুবহু বলে দিচ্ছে। বলছে যখন ওকে অ্যানেস্থেসিয়া করানো হয়, যখন টেবিলে শোয়ানো হয়, তখন তো ওইগুলো টুলসগুলো খোলাই হয়নি, তখন প্যাকেটের মধ্যে আছে। এবং তখন যে মেন যিনি অপারেশন করবেন তিনি আসেননি। তাই না, জানো তো, আমাদের ১৩ দিন পর একটা আত্মা যখন চলে যায়, ১৩ দিন তো সে ওই আশেপাশে ঘুরে বেড়ায়। হুম, তারপরে বলা হয়, যারা বৈষ্ণব বা সাধক, বড় বড় সাধক, স্পিরিচুয়াল সাধক, তারা বলেন যে প্রায় ৪৭ দিনের একটা জার্নি থাকে ওই মানে এই পৃথিবী থেকে এবং ওই যমলয় পর্যন্ত একটা ৪৭ দিনের জার্নি থাকে। ওই ৪৭ দিন পর্যন্ত, 47 ডেজ, ওই দিন পর্যন্ত যে যেরকম আত্মা, হুম। তার সেই রকমই তার সঙ্গে ট্রিটমেন্ট হয়। ওই সব হসপিটালে রেইকি ট্রিটমেন্ট, যে কোনো দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে আগে রেইকি ট্রিটমেন্ট, তারপরে তোমার মেডিসিন। যারা রেইকি ট্রিটমেন্টটাকে, যারা এখনো পর্যন্ত এগুলো যারা বোঝে তারা করে না। আমার কাছে যেমন বড় বড় অফিসাররাও রেকি শিখেছেন, স্কুলের প্রফেসর, এই স্কুলের মাস্টারমশাইরা, হাই স্কুলের মাস্টারমশাই, কলেজের প্রফেসররাও শিখেছে, প্রচুর সমস্ত শ্রেণীর মানুষরা শিখেছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো তাই জন্যই তো ক্লিক করছেন, এবং আমাদের গেস্ট কে আছে মোহন চাঁদ স্যার। এবং মোহন চাঁদ স্যার কিন্তু আজকে আমাদেরকে বলবে মৃত্যুর পর কি হতে পারে, মৃত্যুর পর মানুষের কোথায় যেতে পারে, মানুষ কিভাবে ট্র্যাভেল করতে পারে সারা বিশ্ব জুড়ে। এটাই ভাবছেন না, আমরা আজকে কথা বলবো নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে। এটার ব্যাপারটা কি একটু ছোট করে আমি একটা ঘটনা বলি। আমার ছোটবেলাকে আমি ভাবতাম যে এগুলো সব একটু অন্যরকম টাইপের, কি বোকা বোকা কথা। রোহিত বলে আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধু
যখন জন্মগ্রহণ করে, মানে ডেলিভারি হয়, তখন তিনি মারা যান। অনেক বছর পর মা বাবার একটা সন্তান হয়, যেটাও সে মৃত আবিষ্কার হয় ডক্টরের হাতে। তারা বলছে যে এটা মৃত, আপনার কিছু করার নেই। তো বলছে লাস্ট একটা ট্রাই করুন। লাস্ট একটা ট্রাই করা হয় কীভাবে? শক দেওয়া হয়, যেটা আপনারা জানেন, মেডিকেল টার্মে আপনারা লিখে দেবেন নিচে কমেন্ট সেকশানে। দেওয়ার পর সে বেঁচে ওঠে, এবং সে অনেক ভালো প্রতিষ্ঠিত বর্তমানে। তো এই রকম বিষয় আজকে স্যার আমাদেরকে বলবে, যেটা হচ্ছে যে একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার পর সে বলছে কে কে তার অপারেশন করেছে, কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে, কোন কোন জায়গায় তার আত্মীয়রা কাঁদছে একসাথে। আপনাদের মনে হতে পারে যে একটা মৃত মানুষ কি করে এইসব দেখতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু কিছু ওয়েবসাইটেরও নাম দেওয়া আছে, যেখানে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের ব্যাপারে ভিডিও হোক, অনেক রকমের কথা। ৭৫ বছরের একজন মহিলা আছেন, তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি কি তাই? এরকম কি হতে পারে? হ্যাঁ, স্যার কিন্তু ক্লাসে স্টার্ট করে দিয়েছে লামাফেরা, রেকি। এগুলো শিখলে আপনাদের জীবনে সুগার কমতে পারে। কিন্তু একেবারে যদি আপনার বেড়ে যায়, নার্ভের কোনো প্রবলেম বা সুগার যদি খুব বেড়ে যায়, সেগুলো কিন্তু মেডিসিনের সাথে সাথে লামাফেরা বা রেকির দ্বারাও ঠিক করা যেতে পারে। স্যার এটা বলেছেন আজকে আমাদের এই পডকাস্টে। পুরোটা দেখতে হবে, তাহলেই জানতে পারবেন। এবং নাম্বার কোথায় আছে? নাম্বারটা আপনারা জানেন, যেখানে আমার কথা শেষ হবে সেখানেই নাম্বার দেওয়া থাকে স্যার। আর বেশি দীর্ঘায়িত করব না, আমি আপনাদের হোস্ট। এটাই বলবো যে ভালো করে শিখে নিন এই বিষয়টা, যাতে আপনার নিজের ফ্যামিলিকে, নিজের বাড়িকে প্রোটেক্ট রাখতে পারেন। আর কি বলবো, স্যারের সাথে কথা বলতে হবে, এবং আমাদের এই পডকাস্টে আসার জন্য, সারা বিশ্বের বাঙালির কাছে ভালো ভালো তথ্য দেওয়ার জন্য যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, সেই নাম্বারে রাখবেন, এবং কোনো স্পিরিচুয়াল গাইডেন্স বা কোনো প্রমোশনাল কাজের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? খুব ভালো আছি কৌশিক। আবার Thank ডাকার you, sir, জন্য আপনাকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আবারও আসার জন্য। এবং আগের পডকাস্টে আমরা একটা জার্নিতে ছিলাম, এবং স্যার আজকে একটু যে পডকাস্টটা হবে একটুখানি অন্যরকম, একটু ডার্ক হবে। লোকের কাছে একটু ডার্ক বিষয়গুলো জানতে এবং শুনতে খুব ভালো লাগে। স্যার, প্রথমে ব্যাপারে জানতে চাইবো আত্মা। হুম। এই আত্মাটা কি, এবং আত্মার ব্যাপারে আপনি কিছু কথা বলছেন যখন আমরা শুরু করার আগে, সেই ব্যাপারটা রাখুন। শোনো, আমাদের শরীর হচ্ছে পঞ্চতত্ত্বে তৈরি, ঠিক আছে? পাঁচটা এলিমেন্ট, সেটা হচ্ছে, একটা হচ্ছে পৃথিবী তত্ত্ব, হুম, আর একটা হচ্ছে জল, হুম, তারপরে হচ্ছে তোমার এয়ার এলিমেন্ট, তারপরে হচ্ছে তোমার অগ্নি, আর আরেকটা হচ্ছে স্পেস এলিমেন্ট বা আত্মা। হুম, ঠিক আছে? এটা সায়েন্টিফিকভাবেই কিন্তু প্রুফ, কেউ এটা অস্বীকার করতে পারবে না। আমাদের যে পৃথিবী তত্ত্ব, সেটা আমাদের যে রক্ত মাংসের যে শরীর, সেই শরীরটাকে আমরা পৃথিবী তত্ত্বের সঙ্গেই তুলনা করি। কারণ মানুষ যখন মৃত্যু হয়, মানে আক্ষরিক অর্থে মৃত্যুটা, আমি কিন্তু মৃত্যু নিয়ে আমার একটু আপত্তি আছে। মৃত্যু আমাদের হয় না, আমি সেটা তোমার আগের পডকাস্টে আমি বলেছিলাম। হুম, হ্যাঁ, সেটা ব্যাখ্যাও করেছিলাম। যারা দেখেনি তারা আগের ভিডিও দেখে নিতে পারে। তো আমাদের শরীর থেকে যখন দেহটা চলে যায়, তখন আমাদের, যখন শরীরটা কবরস্থ করে বা আগুনে পোড়ায়, ঠিক আছে, যে অবশিষ্টাংশ, যে ছাইটা, সেটা তো মাটির সঙ্গে মিশে যায় না? হুম, তা সেটাকেই আমরা পৃথিবীর তত্ত্বের সঙ্গে সেই জন্য তুলনা করি। আমাদের যে মাংস পিণ্ড বা হাড় আর যা যা কিছু আছে। তারপরে জল। জল হচ্ছে আমাদের 72% কিন্তু আমাদের শরীরে জল থাকে। এই জল যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হবে না। ঠিক আছে? এবার কি হচ্ছে অগ্নি। অগ্নি কিন্তু আমাদের বডি টেম্পারেচার, আমাদের সে শরীরের নির্দিষ্ট যে বডি টেম্পারেচার 98.6, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই থাকতে হবে। 98.6 তার নিচে নেমে গেলে আস্তে আস্তে কিন্তু আমরা ডেথ হিসেবে ঘোষণা করে দিই। আর তার উপরে যদি উঠে যায়, আমরা কিন্তু হাই টেম্পারেচার হিসেবে বলি যে ফিভার হয়েছে। তাই তো? তা নির্দিষ্ট টেম্পারেচার, তুমি যেখানেই যাও না কেন, যে পরিবেশেই যাও না কেন, তোমার বডির কিন্তু নির্দিষ্ট টেম্পারেচার থাকতেই হবে। তাহলে একটা পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে তোমার আর্থ এলিমেন্ট যেমন দরকার, জলও দরকার, ঠিক তেমনি অগ্নি এলিমেন্ট মানে ফায়ার এলিমেন্টও সমানভাবে দরকার। এবারে এলো এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্ট কি, আমরা অক্সিজেন নিই। অক্সিজেন না হলে কিন্তু আমাদের শরীর চলবে না। একটা গাড়ি চললে যেমন তার ফুয়েল লাগে, আমাদের শরীর চলতে গেলে কিন্তু আমাদের অক্সিজেন লাগবেই, মাস্ট। ঠিক আছে? এবারে তারপরে হচ্ছে আত্মা বা স্পেস এলিমেন্ট। তোমার বডির মধ্যে সব কিছু আছে। পৃথিবী এলিমেন্ট আছে, তারপরে হচ্ছে ওয়াটার এলিমেন্ট আছে, ফায়ার এলিমেন্ট আছে, এয়ার এলিমেন্ট আছে।
তো এই চারটে তথ্য যদি কোনো শরীরে থাকে, থাকার পরেও কিন্তু যদি আত্মা নামক এই জিনিসটা যদি না থাকে, তাহলে কিন্তু সেটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আমরা বলবো না। আত্মা যদি না থাকে কিন্তু ডেড বডি, তাই তো? তা আত্মা যখন এই শরীর থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু সেটা ডেড বডি হিসাবেই ঘোষণা হয়। যার যার সুন্দর সুন্দর নাম ধরে ডাকে, যখনই তার এই বডি থেকে আত্মা বেরিয়ে যায়, তখনই কিন্তু সবাই বলে পরিবারের লোক যে বডি কখন বের করবি, বডি কখন শ্মশানে নিয়ে যাবি, বডি কখন সমাধি করবি। তখন এই তোমার সুন্দর নামটা আর বলে কেউ ডাকবে না। তোমার যে কাছের আপনজন, তোমার ভাই বোন ছেলে পুলে মা বাবা, কেউ তোমাকে আপন বলে আর তখন কেউ কাছে টেনে রাখবে না। তখন কিন্তু তোমাকে হয় সমাধিস্থ, নাহলে আগুনে পুড়িয়ে দেবে, যা হোক কিছু করবে। তা আত্মার কিন্তু ওখানে কিচ্ছু যায় আসে না। সে কিন্তু যখন তোমার শরীর থেকে বেরিয়ে যাবে না, তখন ও আরেকটা ওর পরবর্তী যে আগামীর জার্নি, সে তার কর্ম অনুযায়ী সেটা ঠিক হবে। পরবর্তী ক্ষেত্রে কতদিন পর সে জন্ম নেবে, সেটা পরবর্তী ক্ষেত্রে যে আমাদের যিনি স্পিরিট গাইড থাকে তিনিই ঠিক করবেন। ওর একটা সোল কন্ট্রাক্ট হয়, ঠিক আছে? আমাদের মারা যাওয়ার পরে যখন কোনো মানুষ মানে দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, তো তখন ১৩ দিনের একটা পিরিয়ড থাকে। ওই ১৩ দিনের পিরিয়ডে আ ওই আত্মা কি করে? ওই চারিদিকে কিন্তু ঘোরাফেরা করে ১ম এ, হ্যাঁ? ১ম তখন কিন্তু ওর পুরোপুরি মুক্তি হয় না বা ও যায় না। একটা মায়ার বাঁধনে তো আটকে থাকে। তখন ওই স্পিরিট গাইড সে কিন্তু বলে যে, "১৩ দিনে তুমি এবারে আলবিদা জানিয়ে দাও বা তোমার যা, যা কিছু মানে করার মায়া মমতা যা কিছু আছে সেগুলো এবার ছাড়ো। এবারে ১৩ দিন পর কিন্তু তোমার টাইম হয়ে গেছে। এবার তোমার আগামী জার্নির দিকে যেতে হবে।" বলে দেয়। তারপরে যদি না কোনো সোল যেতে চায়, তখনই ওই প্রেতাত্মা রূপে চারিদিকে ঘুরে বেড়ায়। মুক্তি হয় না। এইগুলো সাধারণত কি হয়? যাদের অপঘাতে মৃত্যু হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই জার্নিটা বেশি হয়। হ্যাঁ? আর নরমাল মৃত্যু হলে কিন্তু এই জিনিসটা হয় না। সেইজন্য এখনো বুদ্ধিস্টদের মধ্যে মানে তিব্বতে এখনো পর্যন্ত যারা বয়স হয়ে যায়, মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তাদের কিন্তু একটা স্পেশাল মেডিটেশন করানো হয়। এই মেডিটেশন করানো হয় এই কারণে করানো হয়, যাতে এই আ সংসারের যে মায়া, মমতা বা সংসারের যা কিছু বিষয় সম্পত্তি, লোভ, লালসা সবকিছু থেকে সে যাতে নিজেকে মুক্তি করে পরবর্তী জার্নির দিকে এগিয়ে যেতে পারে। যে তুমি ভাই একা, তোমার জার্নিটাও একা। তুমি এসেছিলে এই পৃথিবীতে একটা কন্ট্রাক্ট নিয়ে, তোমার কন্ট্রাক্ট শেষ হয়েছে, তোমার কাজ শেষ হয়েছে, তোমার যাওয়ার টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। এবার তুমি আগামী জার্নির দিকে তুমি চলে যাও। এদের সঙ্গে আর কোনো সম্পর্ক তোমার নেই। সেইটা তোমাকে বুঝতে হবে। সেইটা বোঝানোর জন্য একটা মেডিটেশন করানো হয় বুদ্ধিস্টদের ক্ষেত্রে, এবং সেই মেডিটেশনটা করে। তুমি দেখবে আ আমাদের সাউথ ইন্ডিয়ানদের এখনো পর্যন্ত আছে, নিয়ম আছে যে কেউ মারা গেলে না সেটা ইয়াং ছেলে-টেলে যদি মারা যায় আরো বেশি করে। দেখবে ব্যান্জো পার্টি নিয়ে নাচতে, নাচতে গান করতে যায়। তুমি দেখবে, আমি তো হায়দ্রাবাদে দীর্ঘদিন ছিলাম। ওখানে দেখতাম যখন ব্যান্জো পার্টি নিয়ে আ ও নাচতে, নাচতে কোনো আনন্দ করতে, ফুর্তি করতে নেচে যাচ্ছে, তখন আমি ১ম এ ভাবতাম হয়তো কোনো মূর্তি যাচ্ছে বা কোনো কিছু হচ্ছে। তখন ওরা বলতো, "না, মূর্তি যায়নি, কেউ মারা গেছে।" মানে ওখানে ওদের ওটা হ্যাবিট। এই কারণে করা হয় যে আত্মাকে বুঝিয়ে দেওয়া হয় যে, "ভাই তুমি মরে গেছো, তোমার জন্য আমাদের কিচ্ছু যায় আসে না। তুমি তোমার আগামী জার্নির জন্য তুমি চলে যাও। তুমি যদি অতিরিক্ত কাঁদো, অতিরিক্ত ওকে আকর্ষণ করো, অতিরিক্ত যদি মায়া মমতা দেখাও, তখন ও কিন্তু মায়া মমতায় আটকে যাবে। তুমি যখন ওকে ইগনোর করবে, তুমি যখন ওকে ও যখন দেখছে যে, আরে আমি মারা গেছি, এদের কোনো দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না, এরা আনন্দ করছে, এরা এত ফুর্তি করছে, তখন কি হবে? ও নিজে তখন ও বুঝবে যে আমার এখানে জার্নি শেষ হয়েছে, এবার আমার যাওয়ার পালা। তখন ও আত্মার যে আগামীর জার্নি, সেই জার্নিটা খুব সুন্দর হয়। সেইজন্য এই কালচারটা কিন্তু এখন পর্যন্ত সাউথ ইন্ডিয়ানদের মধ্যে আছে। যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনো পর্যন্ত সেরকমই অর্থে নেই। বিহারেও আছে এটা। বিহারে তো বয়স্ক লোকরা মরে গেলে করে সাধারণত, এগুলো করেই। কিন্তু ইয়াং ছেলেরা মরে গেলে এগুলো করাটা খুব মানে প্রয়োজন। অপঘাতে মৃত্যু, অ্যাক্সিডেন্টালি মৃত্যু, যেকোনো কিছু ক্ষেত্রে। কিন্তু সেগুলো আমরা করি না। সেগুলোতে কি হয়? তখন আত্মা সে তার মায়ের বাঁধনে, ধরো একটা ৪৫ বছরের ছেলে রাস্তায় বেরিয়েছে, হঠাৎ মাত্র কার অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ঠিক আছে? তো ওর একটা ঘরে বউ আছে, একটা সন্তান আছে, মায়া আছে তো। বিজ্ঞান কি বলে? এনার্জি কোনোদিন নষ্ট হয় না।
এনার্জি ট্রান্সফার হয়, তাই তো? তা ওর যে এনার্জিটা ছিল, তা একটা এনার্জেটিক বডি ছিল তো, তাই তো? এনার্জি ছিল। তা সেই এনার্জিটা যাবে কোথায়? এনার্জিটা কি হবে? তাই না? তো ওই মুহূর্তে তখন ওই বডি থেকে যখন বেরিয়ে আসবে না, বেরিয়ে এলে ও তখন ভাববে যে ওর সঙ্গে কি হলো? ও উপর থেকে ভাসমান অবস্থায় ওর সবকিছু দেখতে পাচ্ছে যে ওর বডি পড়ে আছে। ও সবকিছু দেখতে পাচ্ছে। লোকজন জড়ো হয়ে গেছে। হ্যাঁ? কে কি বলছে, কে কি ভাবছে। এ এক মুহূর্তে, ওই মুহূর্তে ওর বাড়ি যদি ওই জায়গায় হয়, ওর রিলেটিভ যদি কোনো রিলেটিভ হয়তো আ অস্ট্রেলিয়াতে আছে, কোনো রিলেটিভ হয়তো ইংল্যান্ডে আছে বা আমেরিকাতে আছে। একই সময়ের মধ্যে, একই সিচুয়েশন এ ও সব জায়গায় কিন্তু প্রত্যেকটা সিচুয়েশন একসঙ্গে ইয়ে করতে পারবে, দেখতে পারবে, অবজার্ভ করতে পারবে। কারণ ওদের ফিজিক্যাল বডি থাকে না। যাদের ফিজিক্যাল বডি থাকে না, তারা সব জায়গায় একই মুহূর্তে কিন্তু অবস্থান করতে পারে। একই মুহূর্তে অবস্থান করতে পারে। সমস্ত কিছুই সিচুয়েশন ওরা দেখতে পারে। তারপরে যখন ওই বডিটা ঢুকতে পারবে না, ঢোকার চেষ্টা করবে, ঢুকতে যখন পারবে না, হুম। তখন ওরা ভাবে যে আমার সময় শেষ ভাই, এবার আমার আগামী জার্নিতে যেতে হবে। এবার এই মায়া যদি আত্মা কাটাতে না পারে, তখন কিন্তু আটকা পড়ে যায়। ঠিক আছে? এই যারা সুসাইড করে, এদের কিন্তু সহজে মুক্তি হয় না। কারণ তোমার তো একটা টাইম পিরিয়ড দিয়ে ইউনিভার্স তোমাকে পাঠিয়েছে, সোল কন্ট্যাক্ট পাঠিয়েছে, স্পিরিট গাইড পাঠিয়েছে। তুমি তো তোমার সেই টাইমটাকে তুমি তো পূর্ণ করলে না। তোমার সেই কাজটা তুমি পূর্ণ করলে না। তা তোমার কাজ দিয়ে একটা পাঠিয়ে তুমি একটা কোম্পানিতে কাজে ঢুকেছো। তোমাকে মাস গেলে মাইনে দিচ্ছে। তাই তো? তা তোমার যদি তুমি কাজ, তোমার টার্গেট যদি তুমি পূর্ণ না করো, তোমার কোম্পানির যে বস বা কোম্পানির যে ম্যানেজার তোমাকে কি ছেড়ে দেবে? সে তো কথা শোনাবে বা শাস্তি দেবেই। হুম। সেই রকমই। কিন্তু সেই পরিস্থিতিগুলো কিন্তু নিয়ে আমরা কথা বলছি না। যে এই পরিস্থিতির জন্য আজকে কোনো ছেলে বা মেয়ে সেই পদক্ষেপটা নিয়েছে। হুম। হ্যাঁ, সেই পরিস্থিতিটা ওর শোনো, তোমার জীবন মানেই কিন্তু সুখ এবং দুঃখ দুটোই থাকবে। হুম। জীবন তোমার আ যখন হসপিটালে যখন ভর্তি হবে দেখবে হার্টবিট যখন মাপে না একটা গ্রাফিক্স আছে, গ্রাফ আসে। হুম, হুম, হুম। ওই গ্রাফটা যখন প্লেন হয়ে যায় কি হয়? মৃত্যু। মৃত্যু, তাই তো? হুম। জীবনটাও সেরকমই। আপস ডাউন থাকবেই। আপস ডাউন যদি না থাকে সেই জীবনের কোনো মানে হয় না, সেই জীবনের কোনো গুরুত্ব থাকে না। যত জীবনে আপস ডাউন থাকবে ততই জীবনের আ মাহাত্ম্য থাকবে এবং ততই জীবনে তোমার গুরুত্বও থাকবে এবং ততই জীবনটা ইন্টারেস্টিং হবে। ঠিক আছে? তা সেটাই তো তোমার আ ট্যাকেল করার জন্যই তো ইউনিভার্স তোমাকে পাঠিয়েছে। সেটাকে ইয়ে করার জন্যই। এবং তুমি যদি কঠিন পরিস্থিতি আসে, সেটার জন্য দায়ী কিন্তু ইউনিভার্স না। দায়ী হচ্ছে তুমি। তুমি তোমার কর্মফল তুমি ভোগ করছো। তুমি তোমার কর্মফল তুমি ভোগ করছো। আজকে তোমাকে কেউ ধরো টাকা মেরে দিয়ে চলে গেল। ঠিক আছে? তো কোনো না কোনো জন্মে হয়তো পাস্ট লাইফ দেখলে হয়তো বোঝা যাবে। কোনো না কোনো জন্মে হয়তো তুমি ওর টাকা মেরে দিয়ে এসেছিলে। বা কারোর হয়তো এরকমই করেছিলে। সেইজন্য সেই এই লাইফে এসে তোমার সেই জীবনটা তুমি পেয়েছো। সেই লাইফটা তুমি পেয়েছো। ঠিক আছে? আরেকটা আমি সুন্দর একটা ঘটনা বলি। আমার কাছে পিএলআর করতে এসেছিলেন একজন হাই স্কুলের মাস্টারমশাই। হাই স্কুল না, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই। ওনার নাম বলছি না। আমার চ্যানেলে ভিডিও আছে যদিও। হ্যাঁ? ওনার একবার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই জাস্ট ২-৩ বছর আগে। হ্যাঁ? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। উনি এই কথাটা না কাউকে এর আগে বলেওনি। এই আমার কাছে পিএলআর শিখতে এসে ক্লাসেই এক্সপ্লেন করেছিল। তা বাইক অ্যাক্সিডেন্ট হতে ওনার মুহূর্তে মধ্যে ওনার মনে হয়েছিল যে বাইকটা একটা বাসের পিছনে ওই যে হুকগুলো থাকে না? হ্যাঁ, পিছনে দেখবে একটা রেলিং টাইপের হুম, হুম, থাকে। হুম, হুম। ওর সামনের চাকার সঙ্গে ওর বাইকটা কোনোভাবে ওই সামনের চাকাটা মানে লেগে গেছিল। ফুল স্পিডে বাসটা যাচ্ছিল আর ওর বাইকটা ওরভাবে লেগে গেছে। আর ও বাইক থেকে পড়ে গিয়ে একদম ঘষে যাচ্ছে রাস্তায়। ঠিক আছে? ওই অবস্থায় এবং স্পিড ছিল, ভালোই স্পিড ছিল। তো ও তখন ফিল করলো যে ওর বডি ওরকমই রাস্তায় ঘষে যাচ্ছে এবং বাইকের সঙ্গেই ঘষে যাচ্ছে এবং বাসটাও খুব ফুল স্পিডে যাচ্ছে। চারদিক থেকে লোক পুরো চিল্লেমিল্লে আসছে। প্রায় ২০০-৩০০ মিটার পর্যন্ত নিয়ে গেছে ওরকম ঘষে। ওর তখন মনে হলো যে ওর কোনো কষ্টই হচ্ছে না। ওই বাইকের সঙ্গে থেকে ওর আরেকটা সূক্ষ্ম বডি উপর থেকে ভেসে সবকিছু পর্যবেক্ষণ করছে যে কি হচ্ছে। ও বলছে, "স্যার আমি যে ওরকম ঘষে যাচ্ছি সেটা আমার ফিল হচ্ছে না। আমি উপর থেকে দেখছি।
এবং আমাকে কেউ স্পর্শ করতে পারছে না। আমার যেন সূক্ষ্ম শরীর ওই আমার হিউম্যান বডি থেকে বেরিয়ে এসে আমি সেটাকে পুরোপুরি পর্যবেক্ষণ করছি। লোক হই হুল্লোড় করে করে আসছে এবং তাতে আমি বললাম, তাতে আপনার কিছু যায় আসে না? বলছে, না আমার কিছু মনেও হচ্ছে না। বলছে, আনন্দও পাচ্ছি না, দুঃখও পাচ্ছি না, কষ্টও হচ্ছে না। বলে আশ্চর্য একটা মানে পরিস্থিতি। হ্যাঁ, আমি বললাম, তাহলে পরে আপনার সেন্স এলো কি করে? পরে আপনি কখন বুঝতে পারলেন? বলে, স্যার, পরে আমি হসপিটালে ২ দিন পরে আমি বুঝতে পারলাম যে আমি হসপিটালে বেডে শুয়ে আছি। ২ দিন পর। এবং ওই যে ঘটনাটা তারপরে আমার স্মৃতির মধ্যে পুরোপুরি গেঁথে গেছে। হ্যাঁ, যে আমি আমার বডি থেকে এরকমভাবে আমি দেখছিলাম। ওইটা যে গেঁথে গেছে, আমি কাউকে বলিনি। সবাই ভয় পাবে বলে। আমার এখন পিএলআর শিখতে শিখতে এসে আমার এখন মনে হচ্ছে যে ওটা হচ্ছে আমার নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। মানে ওই মুহূর্তে আমার মৃত্যু হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে আবার আমি চেষ্টা করতে আবার আমি ওই বডির মধ্যে ঢুকতে পেরেছিলাম। সেই জন্য আবার আমার প্রাণ ফিরে এসেছিল। এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে একটা ওয়েবসাইট আছে, জানো তো? NDERF, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন, এই নামে একটা ওয়েবসাইট আছে। কয়েক লক্ষ মানুষের সারা বিশ্বে যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছিল তারা তাদের মতামত জানিয়েছে। ওই ওয়েবসাইটটাকে খুলে গিয়ে দেখবে, অনেক এক্সপিরিয়েন্স পাবে। একজন হংকংয়ে একটা মহিলার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। হংকংয়ে অনিতা মুর্জা নামে একটা মহিলার, বেশি বয়স না, 35-36 বছর বয়স, তার ক্যান্সার হয়েছিল, জানো তো? তা ক্যান্সার হতে হংকংয়ের একটা হসপিটালে ভর্তি ছিল। সে ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত। আমাদের এতে বাড়ি, তামিলনাড়ুতে বাড়ি। এবং ওর রিলেটিভরা আমেরিকাতে, ইংল্যান্ডে, সব বিভিন্ন জায়গায় আছে। ওর কর্মসূত্রে ও হংকংয়ে থাকতো। তো ওর ক্যান্সার হয়েছিল। এবার কোন জায়গায় ক্যান্সার সেটা আমি জানি না। আহ, এটা অনেক জায়গায় নিউজও হয়েছিল, ঠিক আছে? তুমি গুগলে সার্চিং মারলেও পাবে অনিতা মুর্জা। এবারে ওর যখন ক্যান্সার হয়েছিল তখন একটা কেমো চালানোর পরে যখন পরিস্থিতি একটু অনুকূলে এসেছিল, ডক্টররা তখন ওকে অপারেশনের একটা ডিসিশন নিয়েছিল, ঠিক আছে? এবার ওকে যখন অপারেশন করতে যাচ্ছে না, অপারেশন করার সময় ওর কিন্তু মৃত্যু হয়েছিল এবং ক্লিনিক্যালি ডেথ হিসেবে ঘোষণা করে দিয়েছিল ডাক্তাররা যে ওর ক্লিনিক্যালি ডেথ, ওই মুহূর্তে ওর ডেথ, ঠিক আছে? ঘোষণা করে দিয়েছে, ডাক্তাররা ঘোষণা করে দিয়েছে, বাড়ির লোককেও জানিয়ে দিয়েছে যে ওর এতে ডেথ হয়ে গেছে। বাড়ির লোক কান্নাকাটি করছে, তামিলনাড়ুতে বলেছে, এখানের লোকও কান্নাকাটি করছে, আমেরিকার যারা রিলেটিভ থাকে, ওর দিদি থাকে, সেখানেও তারা কান্নাকাটি করছে, ইংল্যান্ডে কোনো রিলেটিভ থাকে তারাও কান্নাকাটি করছে। ওই মুহূর্তে ও সব জায়গায় একই মুহূর্তে সব পর্যবেক্ষণ করছে শরীর থেকে বেরিয়ে গিয়ে। এবং ওর যে অপারেশন যখন করছিল, ওর চোখের মধ্যে কিন্তু টেপ মেরে দিয়েছিল এবং কানে কোনো কিছু একটা মিউজিক চালিয়ে কানটা কিন্তু বন্ধ করে দিয়েছিল। কিন্তু ও অপারেশনের প্রত্যেকটা মুহূর্ত, ও পরবর্তী ক্ষেত্রে যখন ০.৫ ঘন্টা পরে ও আবার ওর শরীরের ভিতরে ওর আত্মা প্রবেশ ঘটেছিল, ওর নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ঘটেছিল ওর লাইফে। আবার যখন ওর শরীরের ভিতরে ওর আত্মাটা যখন প্রবেশ ঘটেছিল, তখন অপারেশনে কোন ডাক্তার কি বলেছিল অপারেশন করার সময় সবকিছু ও বলে দিয়েছে। এবং উনি কি কোন কোন ট্রান্সে গেছিলেন কি মারা গেছিলেন? মারা গেছিলেন। ট্রান্সে কি করে যাবে? মানে এটা মানে মাঝে মাঝে মনে হচ্ছে অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার তো। এবারে দেখো ওর নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হচ্ছিল এবং তুমি দেখো ওখান থেকে বাড়ির লোকও প্রিপারেশন নিচ্ছিল হংকংয়ে আসার জন্য। হুম। এবং অ্যাট এ টাইম ও আমেরিকাতে ওর দিদি কি করছে, কে কিরকম কাঁদছে বা কে কিরকম প্রিপারেশন নিচ্ছে, ও বাড়ির লোক কি করছে, এবং ইংল্যান্ডে ওর রিলেটিভরা, সব রিলেটিভরা কি করছে, সেগুলো সব কিছু এক্সপ্লেন করছে। এবং পরবর্তী ক্ষেত্রে তারা বলছে, হ্যাঁ আমরা এটাই করছিলাম। এবং সব থেকে আশ্চর্যজনক ঘটনা এটাই যে ওর চোখ বন্ধ করে দিয়েছিল, চোখের মধ্যে একটা টেপ জাতীয় কিছু একটা দিয়ে দিয়েছিল, বড় অপারেশন যেহেতু। এবং ওর কানে একটা ওই হার্টবিটের একটা মিউজিক চালিয়ে দিয়েছিল যাতে না বাইরে কোনো কথাও শুনতে পায়। হ্যাঁ, এবারে তোমার যে যন্ত্রপাতি, যে অপারেশন করার যে সরঞ্জামগুলো, সেগুলো ওকে যখন অ্যানেস্থেসিয়া দিয়ে শুইয়ে দেয় তখন তো ও দেখেনি, তখন তো সব প্যাকেটে ঢোকানো ছিল।
হ্যাঁ, ও তো ক্যামেরা হয়েছে, তো প্যাকেটে ঢোকানো ছিল। সে যন্ত্রপাতি পর্যন্ত ও ভালোভাবে বলে দিচ্ছে যে এই দিয়ে আমাকে এই করেছে, আমার এই অর্গানগুলো কেটেছে, এই অর্গানে অপারেশন হয়েছে, অমুক ডাক্তার অমুক বলেছে, আমার ওই অর্গানে দুহাত ধরে এইরকমই করেছে। ডাক্তারটা পর্যন্ত কিন্তু এগুলো কোনো ক্লিনিক্যালি, মেডিকেলি কোনো বা সায়েন্টিফিক্যালি কোনো ইয়ে নেই। মানে কেউ প্রমাণ করতে পারছে না যে কি করে হয়, কি করে হলো, কি করে সম্ভব। অনিতা মূর্ছা, তুমি গুগলে সার্চিং মেরে দেখবে এই সমস্ত ঘটনা, এই আজব ঘটনাগুলো কিন্তু ঘটেছে। তিনি ফিরে আসলো কিভাবে? আমাদের আত্মা যখন কোনোভাবে, ঠিক আছে, যখন মৃত্যু হয়, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যাদের বেশিরভাগ ক্ষেত্রে যাদের হয়, তারা আত্মা যখন ওই শরীর থেকে বেরিয়ে যায় না, পুনরায় আবার ওই আত্মা চেষ্টা করে আরেকবার, আরে আমি শরীরে কেন ঢুকতে পারছি না। আর ওই শরীরটা ওর যদি আয়ু থাকে, ওই আত্মা যদি আবার ওই পুনরায় ওই শরীরের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে কিন্তু আবার পুনরায় ওর কিন্তু বেঁচে যায়, পুনরায় কিন্তু আবার বেঁচে যায়। রিসেন্ট গত বছর তুমি খবরের কাগজেই দেখেছিলে মনে হয়, নিউজেও হয়েছিল, আমাদের লখনৌতে, লখনৌতে একটা উম, 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 অ্যাক্সিডেন্টে, কার অ্যাক্সিডেন্টে একটা লোকের কিন্তু ক্লিনিক্যালি ডেথ হিসেবে ঘোষণা করে দিয়েছিল, ব্রেন ডেথ হিসেবে ঘোষণা করে দিয়েছিল। এবং রাত্রেবেলা সন্ধ্যা 8টার সময় ঘোষণা করেছিল, রাত ওই 9টা, সাড়ে 9টা নাগাদ ওর কিন্তু ওই ফ্রিজের মধ্যে ঢুকে দিয়েছিল ওর বডিটাকে। মানে ওই 3-4 ঘন্টা পরে আর কি, 3-4 ঘন্টা পরে, মানে ক্লিনিক্যালি যতক্ষণ দেখা হয় আর কি, দেখার পরে রাত্রের দিকে ওর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। কেন না, পরের দিন পোস্টমর্টেম হবে। পরের দিন যখন ওর 11টা, সাড়ে 11টা নাগাদ পোস্টমর্টেম করার জন্য বডিটা ওই ফ্রিজ থেকে বের করে, তখন দেখছে যে ওর পা নড়ছে, ওর হাত নড়ছে। কি করে সম্ভব? একটা সুস্থ মানুষ, জ্যান্ত মানুষের যদি ফ্রিজের ওই ঠান্ডায় খালি গায়ে যদি রেখে দেয়, এমনি তো মারা যাবে। অক্সিজেনই তো নেই ওখানে। অক্সিজেনও তো নেই, তো নেই, না, কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাইঅক্সাইড আছে। তারপরেও যখন ফিরে এসেছিল, তারপরেও কিন্তু 3-4 ঘন্টা বেঁচে ছিল, 3-4 ঘন্টা পরে তবেও মারা গেছে। হ্যাঁ। হ্যাঁ, তুমি দেখবে ওই সময়টা গত বছরের, ওই লোকটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখিয়েছে। তা তুমি এগুলোকে কি কি হিসাবে ব্যাখ্যা করবে, কি হিসাবে ব্যাখ্যা করবে? মানে ওই আত্মা ওখান থেকে বেরিয়ে গিয়ে পুনরায় ও আবার শরীরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, তখনই ওর প্রাণটা ফিরে আসে, তখনই ওর প্রাণটা ফিরে আসে। তোমাকে আরো একটা এক্সপিরিয়েন্স কথা বলছি। একটা সায়েন্স পত্রিকা আছে নেদারল্যান্ডে, খুব নামকরা পত্রিকা, দ্য ল্যান্ডসেট জার্নালস বলে। গুগলসে গিয়ে তুমি সার্চিং করে দেখে নিতে পারো। 2001 সালের ডিসেম্বর মাসে ওরা আম, একটা মানে রিপোর্ট ওরা বের করেছিল, ঠিক আছে, 2001 সালের ডিসেম্বর মাসে। সেটার যদি স্ক্রিনশট যদি দিয়ে দিতে চাও, তুমি দিয়ে দিতে পারো ভিডিওর মধ্যে। 1988 সাল থেকে 1992 সাল পর্যন্ত টোটাল 344 জনকে হুম, ওরা, যাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছিল, কয়েক দল বিজ্ঞানী, হুম, ঠিক আছে, হুম। গবেষণা করেছিল রীতিমতো। এই 344 জন যে ক্লিনিক্যালি ডেথ হিসেবে ঘোষণা করে দিয়েছিল, এগুলো কিন্তু ডক্টররাই ঘোষণা করে দিয়েছিল। এবং ডক্টররা ঘোষণা করে দেওয়ার পরেও কেউ কেউ 1 ঘন্টা পর, কেউ কেউ 1.5 ঘন্টা পর, কেউ কেউ 40-45 মিনিট, আধ ঘন্টা পর পুনরায় আবার তাদের শরীরের মধ্যে প্রাণ ফিরে এসেছে, এবং তারা বেশ কয়েক বছর বেঁচেছিলেন। এবং প্রত্যেকের ইন্টারভিউ আছে এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সটা। এবং এগুলো কিন্তু সাধারণ তোমার এইসব এলিথেলি কোনো পত্রিকা নয়, এটা একটা সায়েন্স পত্রিকা এবং নামকরা পত্রিকা নেদারল্যান্ডসে। কোনো দর্শক যদি জানতে চায়, গুগলে সার্চিং করে দেখতে পারে। 2001 সালের ডিসেম্বর মাসে পত্রিকার নাম হচ্ছে দ্য ল্যান্ডসেট জার্নালস। সেখানে এক্সপিরিয়েন্সে কি দেখা হয়েছিল, প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি দেখেছো ওই মুহূর্তে, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সটা তোমার কি। প্রত্যেকের কিন্তু একই উত্তর, যে শরীর থেকে যখন আমার সূক্ষ্ম শরীর বেরোয়, যখন আমার আত্মাটা বেরোয়, আমরা উপরে ভাসমান অবস্থা দেখছিলাম যে কিভাবে আমাদের এবং প্রত্যেকেও যে 344 জন না, প্রত্যেকেরই মানে হার্ট রিলেটেড, হার্ট অ্যাটাক, কারোর কারোর তোমার বাইপাস সার্জারি হচ্ছিল, তাদের নিজেদের অপারেশন টেবিলেই মারা গেছে, আবার তারা ফিরে এসছে। এবং তারা প্রত্যেকে তাদের অপারেশনটা কিভাবে হয়েছে সেটা পর্যন্ত ব্যাখ্যা করছে, প্রত্যেকে। প্রত্যেকে। এবং 62 জন, ওর মধ্যে যে 62 জন, হুম। 62 জনের হচ্ছে তোমার বাইপাস সার্জারি হয়েছিল ওখানে।
তারা অপারেশনে কোন টুল ইউজ করা হয়েছে সে টুল পর্যন্ত বলে দিচ্ছে। অপারেশন করার সময় ডাক্তাররা কে কি কথা বলছে সেই কথা পর্যন্ত বলে দিচ্ছে। এখন প্রশ্ন হলো বলছে কি করে, দেখছে কি করে? টুলসগুলো তো ওকে অ্যানেস্থেসিয়া করার পরে ওর চোখের মধ্যে টেপ মেরে দিয়ে হয়েছিল, চোখের মধ্যে কোনো কিছু একটা দিয়ে দেওয়া হয়েছিল, দেখার মতো কোনো পজিশনই নেই। কারণ যেহেতু এটা একটা একটা গবেষণা করার জন্য মানে আগে থেকে প্রিপারেশন নিয়েই ক্যামেরা ট্যামেরা করা হয়েছিল সব কিছু, সেই জন্য আগে থেকে সব কিছু ইয়ে করা হয়েছিল। ওদের চোখের মধ্যে টেপ মেরে দিয়েছিল, কানের মধ্যে কোনো একটা মানে আমাদের যে হার্টবিটের যে আওয়াজ সেই আওয়াজটা মিউজিক বাজিয়ে কানের মধ্যে দিয়ে কানটাও টেপ করে দিয়েছিল সব কিছু। তাহলে প্রশ্ন হচ্ছে দেখলো কি করে? এবং কানের মধ্যে তো শোনারও তো কোনো পজিশন নেই, শুনলো কি করে? ডাক্তারটা কোন ডাক্তার কি কথা বলছে? কোনো কিছু ব্যাখ্যা নেই, জানো স্যার তো। এইটার ব্যাখ্যাটা এটা মনে হয় না স্যার, এটা এটা আমাদের একটা একটা শক্তি, যে শক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি না বা অনুভব করতে পারছি না। এটাও তো হতে পারে। কি শক্তির কথা বলছো বলো? মানে মানে ধরুন স্যার, আমি ম্যানিফেস্টেশন বলে একটা শক্তি আছে, হ্যাঁ, উইল পাওয়ার। উইল পাওয়ার যেটাকে হ্যাঁ। বলা হয়, বা আমরা ম্যানিফেস্টেশনটা স্টাইলিশ নামের জন্য দিয়েছি। হুম, কিন্তু দেখুন, মন থেকে যেটা আমরা চাইবো, সৎভাবে যদি চাই, সেটা আমরা কিন্তু পাই কিন্তু। হ্যাঁ। এবার ধরুন স্যার, এই যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যেটা আছে স্যার, হুম, এটাতে কোনো না কোনোভাবে ওনা যে ভেতরে সোল হুম। চাইছে যে আমি একবার এই শরীরে গিয়ে আমি একটু জাগান দিই, বা হতে পারে একটা দুটো চান্স আছে যেটা থেকে আমি রিকভারি করে বেঁচে উঠতে পারি। ও তো মানে ওর ওই মুহূর্তে ক্লিনিক্যালি ডেথ হয়েছিল। হ্যাঁ। ওই ওই মুহূর্তে ওর শরীর থেকে কিন্তু ওর দেহটা মানে ওর আত্মাটা বেরিয়ে গেছিল। হুম। এবং সূক্ষ্ম শরীরে আত্মা যখন বেরিয়ে আসে না, তখন ও উপর থেকে সব কিছু পর্যবেক্ষণ করতে পারে, সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে পারে। তখন পুনরায় ও কিন্তু আবার ওই শরীরের মধ্যে বডির মধ্যেও কিন্তু প্রবেশ করার চেষ্টা করেছে এবং সেই চেষ্টাও সফল হয়েছে। মানে ওই সময় হয়তো ওর যাওয়ার সময় হয়নি। এবং ওই এক্সপিরিয়েন্সে যখন বিজ্ঞানীরা ওকে জিজ্ঞেস করেছিল তুমি কি দেখলে, তখন প্রত্যেকেই কিন্তু অদ্ভুতভাবে বলেছিল আমরা আমরা যেন মনে হচ্ছে যে ওই শরীর থেকে যখন বেরোচ্ছি তখন যেন মনে হচ্ছে একটা টানেলের মধ্য দিয়ে যাচ্ছি, যেটা একটা পুরো হোয়াইট লাইটের টানেল, এবং সেটা একটা অপার্থিব সুন্দর এবং খুব মনোরম পরিবেশ। সেই সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের যারা পূর্বপুরুষ, যারা অনেক আগে আমাদের মানে পরিবার ছেড়ে চলে গেছে, তারা আমাদেরকে আহ্বান জানাচ্ছে, আমাকে আহ্বান জানাচ্ছে, ডাকছে। এই সমস্ত এক্সপেরিয়েন্সগুলো তাদের হয়েছে। তো এইগুলোকে তুমি কি করে ব্যাখ্যা করবে? যারা নেগেটিভ পার্সন, যারা পিএলআর মানে বিশ্বাস করে না, আমি তাদের উদ্দেশ্যে বলছি। এগুলো কোনো ব্যাখ্যা আছে আপনাদের কাছে? আপনারাই ভাবুন, কি করে ব্যাখ্যা করবেন? এগুলো তো একটা সায়েন্স পত্রিকা, সারা বিশ্বের একজন জনপ্রিয় একটা পত্রিকা, যেখানে বিজ্ঞানীরা গবেষণা করে যে পত্রিকাতে তাদের লেখা বা গবেষণাপত্র তারা প্রকাশ করে, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? এগুলো ভাবুন এবং কল্পনা করুন। এবারে আরেকটা এক্সপিরিয়েন্সের কথা বলি, তোমার শান্তি দেবী। শান্তি দেবী যখন 6 বছর বয়স, একটা বাচ্চা মেয়ে, তার কি কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স হতে পারে প্রেগনেন্ট এইসব শব্দের সঙ্গে? নিজের স্বামী আছে, দুটো ছেলে আছে। আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমার প্রেগনেন্সি, আমার ডেলিভারির সময় আমার ডেথ হয়েছে, মৃত্যু হয়েছে, হুম। আমার অমুক জায়গায় বাড়ি। এবং সে শুধু একটা জন্ম নিয়ে বলেনি, ও 13টা জন্ম, ওর নিজের 13টা জন্ম নিয়েও ও ব্যাখ্যা করেছে। 13টা জন্ম নিয়ে বলেছে? 13টা জন্ম নিয়ে ব্যাখ্যা করেছে। তার যদি জন্ম মৃত্যু বা পাস্ট লাইফ বলে যদি কিছু না থেকে থাকে, তাহলে এইগুলোকে কিভাবে ব্যাখ্যা করবে? কিভাবে ব্যাখ্যা করবে? আমাদের তখনকার দিনের গান্ধীজি পর্যন্ত ওনার কাছে গিয়েছিলেন, ওই শান্তিদেবীর সঙ্গে দেখা হ্যাঁ, হ্যাঁ, করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। সারা বিশ্বের যত প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে যেসব গবেষণা যারা করেন তারা এসেছিলেন, এসে তারাও স্বীকৃতি দিয়েছেন যে এ হচ্ছে একজন মানে জাতিস্বর এবং পূর্বজন্মের সমস্ত স্মৃতি নিয়ে জন্ম নিয়েছে এবং এক জীবনের না, 13টা জীবনে। মানে আমাদের অনেক জীবন আছে হুম। আমাদের লাইফে। মানে যদি পিএলআর করা হয় স্যার, পিএলআর করা হয়, মানে তোমার 1000টা জীবন হুম, হতে পারে, 2000ও জীবন হতে পারে। আমাদের যে অ্যাস্ট্রাল বডি কিন্তু একটা নির্দিষ্ট ধরে নেওয়া হয়, যারা গবেষণা করেন বা বড় বড় সাধকরা মেডিটেশনের মধ্য দিয়ে তারা বলেছেন যে আমাদের অ্যাস্ট্রাল বডির বয়স প্রায় 2500 বছর।
এবারে 2,500 বছরে তোমার একটা মানুষ যদি 60-70 বছর যদি গড় পড়তায় আয়ু হয়, আমাদের ভারতবর্ষের গড় গড় আয়ু হচ্ছে 63 বছর। তা গড় আয়ু যদি 63 বছর হয়, মানে কতগুলো জীবন নিলে, জন্ম নিলে তবে হচ্ছে ওই 2,500 বছর কমপ্লিট হবে, তাই না? তার মধ্যে তো কীট পতঙ্গ আছে, হ্যাঁ, জলজ প্রাণী আছে, উদ্ভিজ প্রাণী আছে, অনেক কিছু আছে। থ্যাংক ইউ স্যার। মানে আমাদের কাছে অনেক সময় আমাদের একটা প্রশ্ন থাকে যে মৃত্যুর পর কি হতে পারে, কিন্তু আজকে আমরা জানলাম মৃত্যু হয়ে যাওয়ার পরও মানুষ কি করে ফিরে আসতে পারে। একদম। এবং মানে এটাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। সেই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স আমার আরেকটা ছোট্ট ঘটনা বলি। আমার গ্রামে, ঠিক আছে? গ্রাম আমার কোথায় আপনার? আমার গ্রাম হচ্ছে প্রতাপনগর বলে একটা গ্রাম আছে। কোন যে তোমার কুলপি, কাকদ্বীপ, হ্যাঁ, কাকদ্বীপের, কাকদ্বীপ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কুলপি, কুলপি। কুলপি। কুলপি থেকে ভিতরটা, ওকে। ঠিক আছে? কুলপির নিস্তুর থেকে ভিতরটা। তো আমার গ্রামে আমার জেঠিমা ছিলেন। তখন আমরা ছোটবেলা, আমরা তো বেহালায় অনেকদিন এসছি। তো ওই জেঠিমা আমরা ছোটবেলায় দেখেছি, তখন আমাদের 2-3 বছর বয়স। হুম। ওই জেঠিমা মারা গেছিলেন, সকালের দিকে মারা গেছে। মারা যেতে ওর মেয়ে, ওর 2 মেয়ে থাকতো দিল্লিতে। হুম। এবং তখনকার দিনে, মানে আমরা যখন ছোট, মানে অনেক দিন বছর, 30-40 বছর আগে আর কি। মানে আমার তো এখন 44 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, মানে তখন 40 বছর আগে। তখন ওর মেয়েরা দিল্লিতে ছিল। এবার ফোন টোন করতে দিল্লি থেকে আসবে, তবে হচ্ছে বডি পড়াবে, সেই তো টাইম লাগবে। সকালের দিকে মারা গেছে, সকালে ওই 8টা-9টার দিকে মারা গেছে। এবার বডি তো 2 দিন রেখে দিতে হবে, এতে করে আসবে। অত পয়সা নেই যে প্লেনে করে আসবে, ট্রেনে করে আসবে। এলে মিনিমাম তো 2 দিন লাগবে। তো বডি তো রেখে দিতে হবে, পরে তো পড়াবে, 2 দিন পরে যাবে শ্মশানে। এবারে এটা কিন্তু আমার লাইভ, আমার চোখে দেখা। ওনার কি হয়েছিল, বডিটাকে সংরক্ষণ করার জন্য বড় বড় যে মাছের বরফগুলো হয় না, হ্যাঁ, ওরকম 4খানা বরফ কিনে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, মানে ওই আমার ওই কাকা জ্যাঠারা সব কিনেছিল। কিনে নিয়ে গিয়ে এই কাঠের ভুসি ওর মধ্যে দিয়ে 2টো বরফ প্রথমে নিচের দিকে দিয়েছে, প্লাস্টিক দিয়েছে, তার উপরে 2টো বরফ দিয়েছে, দিয়ে ওর মধ্যে কাঠের ভুসি দিয়েছে, দিয়ে তার উপরে বডিটাকে শোয়াবে, তার উপরে আবার বরফ দেবে, মানে কোনো কিছু দিয়ে বরফ দেবে, মানে ওই বরফটা আর চাই বরফ দেবে না, ওটা গুঁড়ো করে দেবে, নাহলে তো বডি চেপে যাবে না। হ্যাঁ, গুঁড়ো করে দেবে, দিয়ে তার উপরে কাঠের ভুসি দেবে, প্লাস্টিক দেবে, দিয়ে বডিটাকে রেখে দেবে। গ্রাম অঞ্চলে ফ্রিজ ট্রিজ তখন অত নেই, মানে ওই বডি রাখার মতো সংরক্ষণ করার ফ্রিজ কোথায় পাবে, তো ওই বরফ দিয়েই রাখার জন্য প্ল্যান করেছে। এবারে বিকেল ওই 4টে 4:30 নাগাদ যখন ওই বডিটাকে ওরকম সংরক্ষণ করার জন্য বরফে দিতে যাবে, তুমি আশ্চর্য হবে জানো, তখন দেখছে যে ওর পা নড়ছে, হাত নড়ছে। এবার গ্রামের দিকে না এরকম হলে না বলে যে ভূত। দোষ দোষ পেয়েছে, দোষ পেয়েছে, মারা গেছে। হ্যাঁ, বলে ওরা কি করে না, ওরা জেলা কাঠ দিয়ে আরো মারতে শুরু করে দেয়। হ্যাঁ, যে মেরে দেয়, ভূত, ভয়ের ব্যাপার। হ্যাঁ, এবারে যাদের আপনজন তারা কি মারতে, এই দাঁড়া 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 দাঁড়া, মরেনি মরেনি দাঁড়া, বলে ডাক্তার ডেকে নিয়ে এসছে। ডাক্তার, যে ডাক্তার ওকে ডেথ ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দিয়েছিল, সেই ডাক্তার এসে বলছে হার্টবিট চালু হয়ে গেছে। সেই পেশেন্ট 7 বছর আবার বেঁচেছিলেন। হ্যাঁ, 7 বছর। তুমি কি ব্যাখ্যা করবে বলো? বিছানায় ছিলেন, মানে উনি সুস্থভাবে, কোনোদিন আমরা দেখিনি যে উনি সুস্থভাবে হাঁটাচলা করছেন। মানে ওই যে মারা গেছেন, অসুস্থ হয়েই মারা গেছেন, উনি সারাক্ষণই বিছানায়। কিন্তু তারপরে উনি বেঁচে উঠে আবার উনি 7 বছর পরে মারা গেছেন। কি ব্যাখ্যা করবে? ঠিক আছে? তো এই রকমই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কিন্তু ঘটে, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কিন্তু ঘটে, এই জিনিসগুলো হয়। আরেকটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স আমি তোমাকে বলছি। আজকের এপিসোডটা মনে হচ্ছে খুবই জমকালো এপিসোড হয়ে যাবে। জমকালো মানে এটা না, যারা যারা দর্শকরা দেখছে তারা মানে জানি না অবশ্যই। কিভাবে তারা নেবে না নেবে, কিন্তু আমার পার্সোনালি স্যার খুব হেভি লাগছে ব্যাপারটা। হুম। 1991 সালে আরেকটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কথা বলি। 1991 সালে প্যাম নেলডস বলে একজন মহিলা, আমেরিকান মহিলা, ঠিক আছে? আহ, ব্যারো নিউরোলজি ইনস্টিটিউটে ওর একটা ব্রেনের বিশাল বড় একটা হ্যামারেজ ঘটেছিল, যার জন্য ওর অপারেশন করতে হচ্ছিল। যে অপারেশনটা খুব, কিন্তু ওটা অগস্ট মাসে, ঠিক আছে? এটার আমি তোমার যে ইয়ের থেকে নিয়েছি ওটা আমি তোমাকে দিয়ে দেবো, ওর যে নিউজ পেপার থেকে নিয়েছি সেটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি ভিডিওতে দিয়ে দেবে, নিশ্চয়ই। ঠিক আছে? অগাস্টের 1991 সালে
মহিলাটার নাম হচ্ছে প্যাম নেললস, ওর সরি প্যাম রেনল্ডস। ঠিক আছে? তো ওনার ব্রেনের এমন কিছু একটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা একমাত্র অপারেশনই করলেই তবে উনি সুস্থ হতে পারবেন, আদারওয়াইজ ওনার পক্ষে সুস্থ হওয়া সম্ভব না। এবং যে অপারেশনটা 99% মরে যাওয়ারই ঘটনা, মানে এতটাই কঠিন অপারেশন এবং এতটাই ও পুরো ব্রেনটাকে বের করে নিয়ে এসেই তবে অপারেশনটা করতে হতো। ঠিক আছে? মানে বেঁচে ওঠার সম্ভাবনাটা খুবই কম। তো ওনার কি করেছিল, যখন ওই অপারেশনটা করছিল কিন্তু কোনো উপায়ও নেই, নাহলে ওকে বাঁচানো যাবে না, হয় এমনিই চলতে যাবে, তার থেকে একটু চেষ্টা করলে কি ক্ষতিটা কি। তো ওনার যখন অপারেশন যখন করবে, আমাদের যে মস্তিষ্কের যে একটা সাউন্ড, হ্যাঁ, একটা যে ভাইব্রেশন বা একটা কি বলে যে আওয়াজ, সেই আওয়াজটা, হ্যাঁ, একটা করার জন্য, দেওয়ার জন্য স্পিকার নিয়ে, এর ক্ষেত্রেও স্পিকার নিয়ে কানের মধ্যে দিয়ে কানটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং চোখটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, টেপ মেরে বন্ধ করে দিয়ে ওর ব্রেনটাকে ওপেন করে অপারেশন করা হয়েছিল। কিন্তু ওর এই ব্রেনটাকে যখন অপারেশন করছিল, তখন কিন্তু ওর ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছিল। ডাক্তাররা বলে দিয়েছিল যে ওর ডেথ। ঠিক আছে? আধ ঘন্টা না আধ ঘন্টা না 45 মিনিট পর ওর যখন অপারেশন হয়ে গেছিল, হয়ে যাওয়ার পরে হঠাৎ মাত্র ওর শরীরে আবার প্রাণ ফিরে এসেছিল। তখন উনি যখন সুস্থ হয়ে গেছেন এবং উনি প্যাম রেনল্ডস, উনি এখনো পর্যন্ত যত সম্ভব উনি বেঁচে আছেন। ইউটিউবে যদি কোনো দর্শক বন্ধু দেখতে চান দেখতে পারেন। ঠিক আছে? ওনার এই নাম দিয়ে, আমি কৌশিককে বলে দেবো নামটা লিখে দিতে। নিশ্চয়ই। এই নাম দিয়ে সার্চিং মারবেন, পেয়ে যাবেন, ইউটিউবে ভিডিও টিডিও পেয়ে যাবেন। ওনার যে এক্সপিরিয়েন্স, নিজের মুখের এক্সপিরিয়েন্স, সেটা শুনবেন। বৈজ্ঞানিকরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে উনি কি বলছেন জানেন? উনি বলছে কি কি টুলস নিয়ে ওনার অপারেশন করা হয়েছিল সেগুলো পর্যন্ত হুবহু বলে দিচ্ছে। বলছে যখন ওকে অ্যানেস্থেসিয়া করানো হয়, যখন টেবিলে শোয়ানো হয়, তখন তো ওইগুলো টুলসগুলো খোলাই হয়নি, তখন প্যাকেটের মধ্যে আছে। এবং তখন যে যিনি অপারেশন করবেন তিনি আসেননি। মানে আগে হয় না অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া অন্যজন করেন, তারপরে যিনি অপারেশন করেন তাকে ডাকে, তারপরে আসে। দুজন ডাক্তার ওই স্পটেই ছিল না যখন ওনাকে অ্যানেস্থেসিয়া করা হয়। পরবর্তী ক্ষেত্রে উনি যখন ওনার দেহের মধ্যে প্রাণ ফিরে আসে, ওই 40-45 মিনিট ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করে দেওয়ার পরেও যখন ওই প্রাণ ফেরত আসে, হ্যাঁ, তারপরে উনি হুবহু বলে দিচ্ছেন এই ডক্টর আমার অপারেশন করেছেন, এই ডক্টর আমার ব্রেন বের করেছে, এইভাবে আমাকে ব্রেন অপারেশন করানো হয়েছে, এই কাঁচিটা দিয়ে, এই টুলটা দিয়ে আমার অপারেশন করা হয়েছে, অমুক ডাক্তার অমুক কথা বলছিল, ইনি বলছিল আমি বাঁচবো না। এবং উনি নিজের মুখে বলেছেন। সে ডাক্তারবাবুরা অবাক যে কি করে হয়, সম্ভব কি করে, ওর তো চোখের মধ্যে পট্টি দিয়ে টেপ মারা, দেখার কোনো সম্ভাবনাই নেই, আবার সামনে পর্দা দেওয়া, আবার কানের মধ্যে একটা স্পিকার নন স্টপ বাজছে, ওই তোমার ব্রেনের আওয়াজটা শুনতেও পাবে না, দেখলো কি করে? আর ডাক্তারবাবু ওকে অ্যানেস্থেসিয়া করার আগে ডাক্তারবাবু পরে এসছে, ডাক্তারবাবুকে চিনলো কি করে? এই সমস্ত কিছুর ব্যাখ্যা কিন্তু নেই, কোনো কিছুর ব্যাখ্যা কিন্তু নেই। এই জিনিসগুলো কিন্তু ঘটে, এই ঘটনাগুলো কিন্তু ঘটে। উফ, ঠিক আছে? সত্যি আজকের পডকাস্টটা না তো একদম সেই জন্য আমাদের লাইফে আমরা কিন্তু প্রত্যেকেই আমরা কর্মফল ভোগ করছি, প্রত্যেকে আমরা কর্মফল ভোগ করছি কিছু না কিছু ভাবে। কিছু না আমরা এই লাইফ যে এসছি, সেটা আমাদের ওই সোল কন্টাক্টের জন্য। আমাদের একটা টাইম পিরিয়ড আছে যে তুমি ভাই, তোমাকে এই টাইম থেকে এই টাইম তোমাকে পাঠানো হলো এই পৃথিবীতে, তুমি হুম, এই কর্ম করবে, তোমার হুম, এই ঘটনা করা গুলোর জন্য তুমি পাস্ট লাইফে এর সঙ্গে তুমি এরকম অপব্যবহার করে এসছো, হুম, এই লাইফে কিন্তু তোমার সঙ্গে এরকমই কোনো কিছু বাজে ব্যবহার করবে, সেগুলো তোমার সহ্য করতে হবে বা সেগুলো তোমার করতে হবে, সব কিছু কন্ট্যাক্ট করেই পাঠায়। এবং সেগুলো আবার পূর্ণ যখন হয় তখন তোমার চলে যেতে হবে। ঠিক আছে? তা লাইফে যখন ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয় বা খারাপ সিচুয়েশন যখন তৈরি হয়, তখনই আমাদের কাছে পেশেন্টরা আসেন বা ক্লায়েন্ট আসে যে পাস্ট লাইফের কোনো ঘটনা এর সঙ্গে জড়িত আছে কিনা,
তখনই আমরা তাদেরকে পিএলআরে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই যে দেখো তোমার এই লাইফে ওই লাইফে তুমি এই করেছিলে বলে তোমার এই লাইফে এত প্রবলেম। এবার প্রবলেমটাকে সলভ করবে কি করে, প্রবলেমটাকে সমাধান করবে কি করে? সমাধান করবে ন্যাচারালি যে যার কাছে তুমি, যার ছেলেকে তুমি খুন করেছিলে, মার্ডার করেছিলে, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি, তোমার প্রবলেম সলভ হবে। সে যদি না ক্ষমা করে তোমার প্রবলেম সলভ হবে না। স্যার একটা কথা আপনাকে সেই জন্য জিজ্ঞেস করবো। 3টে 4টে করে হুম। সেশন করতে হয় এক এক সময়। 3টে 4টে লাগে? হ্যাঁ, একটা সেশনে যদি কমপ্লিট না হয় তখন 2টো 3টে পর্যন্ত করতে হয়। 2টো 3টে সেশন করতে গেলে এবারে একটা মানুষ, হ্যাঁ, আমি তোমাকে মানে তোমার থেকে প্রতারণা করেছি, করে কয়েক লাখ টাকা মেরে দিয়েছি। মেরে দিয়ে আমি জমি বাড়ি গাড়ি টাড়ি সব করে নিলাম, করে নিয়ে 10 10 12 বছর 20 বছর হয়তো আমি ভালোভাবে আমার দিন কাটছে। এখন 20 বছর পরে আমার মনের মধ্যে একটা চেতনা এলো হুম। যে আমি ওর সঙ্গে খারাপ করেছি বলে হুম। আমি আমার তোমার যা সম্পত্তি নিয়েছি নিয়ে ফেরত দিচ্ছি। এবারে তোমার মনের মধ্যে যে আমার প্রতি যে বিদ্বেষ ছিল, যে ঘৃণা ছিল, হুম। সেটা একটু হলেও কম হবে। তখন তুমি একটু হলেও আমাকে ক্ষমা করবে। হয়তো পরবর্তী ক্ষেত্রে আমাকে আর বিশ্বাস করবে না, কিন্তু ক্ষমা তো করবে, ক্ষমার চোখে তো দেখবে। তখন ন্যাচারালি আমার প্রবলেমটা একটু হলেও, তার যে ভাইব্রেশন, তীব্র ভাইব্রেশন, সেটা কমবে। সেটাই করি মেনলি আমরা পিএলআরে গিয়ে। ঠিকই। স্যার একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে যে বর্তমানে এখন যারা শুনছে তাদের মধ্যেও অনেকে চেনা জানা আছে যারা এই ধরনের মানে সিচুয়েশন তারা ফেস করেছে। তো আপনার কাছে যদি যায়, মোহন চাঁদ স্যারের কাছে যদি যায়, তাহলে তারা কিভাবে হেল্প পাবে বা কি মডেলিসে কাজ করলে তারা বর্তমানে ভালো থাকবে? শোনো, যদি কঠিন পরিস্থিতি হয়, ধরো আমার কাছে কিছুদিন আগে একজন এসছিলেন যে তার মেয়ে হচ্ছে সুসাইড করে মারা গেছে, 13 বছরের বাচ্চা মেয়ে। তুমি বলো 13 বছরের একটা বাচ্চা মেয়ে কি তার সেন্স মাথায় তৈরি কি হয়েছে, সেন্স? কি সেন্স হয়েছে? এগুলো স্যার বাবা মার দোষ স্যার। হ্যাঁ, এগুলো এবারে ওর বাবা নেই, ওর মা আছে। এবার মা আর মেয়ে, হ্যাঁ, 13 বছরের বাচ্চা সুসাইড করে মরে গেছে। কিসের জন্য? না প্রেম ঘটিত কেস। আমি বললাম প্রেম জিনিসটাও বোঝে, ওর এলো কি করে ওইটুকু মাথায়? প্রেম ঘটিত কারণে 13 বছর বয়সে মারা গেছে। এখন উনি আমার কাছে কেঁদে 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 এসে বলছেন যে আমি পিএলআর করবো, দেখবো যে আমার মেয়েটা কেন চলে গেল। আমি দেখবো। তো ওই মুহূর্তে তো ওনাকে পিএলআরে নিয়ে যাওয়া সম্ভব নয়। সম্ভব না, যেতেও দেখতেও পাবে না। উনি দেখতেও পারবে না, কারণ ওনাকে ট্রান্সে নিয়ে যাওয়াই যাবে না। আর যারা রিসেন্ট মরে, সাথে সাথে মরে, সেই সব সোলের সঙ্গে যখন তুমি কন্ট্যাক্ট করবে না, তখন মায়ের বন্ধনে আটকে যাবে, তখন ওই সোলের মুক্তি হতে চায় না। এমনিতে যারা সুসাইড করেছে তাদের তো মুক্তি চট করে হয় না। হ্যাঁ, অনেক প্রার্থনা করতে হয়, প্রেয়ার করতে হয়, যেগুলো অনেক বিশেষ কিছু পদ্ধতি আছে যেগুলো করলে হয়তো চলেই যায়। হ্যাঁ, যেগুলো আমি করি না যদিও। হ্যাঁ, আরও অনেক কিছু প্রার্থনা আছে যেগুলো করলে সোলের মুক্তি হয়। কিন্তু সেই জন্য যাদের সাথে সাথে মারা যায় তাদেরকে আমরা বলি যে সাথে সাথে আপনি পিএলআরে গিয়ে ওই সোলের সঙ্গে কন্ট্যাক্ট করবেন না, তাহলে ওর যে আগামীর জার্নি, সে আগামী জার্নি বাধাপ্রাপ্ত হবে। 2 দিন পরে আসো, 5 মাস 6 মাস বা পরে আসো, 1 বছরে যে 1 বছর অসুস্থটা পরে কেটে আসো। গেল তারপরে এলো। অসৌসটা কাটলেও তার মায়া যেতে চায় না, জানো তো? আমাদের 13 দিন পর একটা আত্মা যখন চলে যায়, 13 দিন তো সে ওই আশেপাশে ঘুরে বেড়ায়। হুম। তারপরে বলা হয়, যারা বৈষ্ণব বা সাধক, বড় বড় সাধক, স্পিরিচুয়াল সাধক, তারা বলেন যে প্রায় 47 দিনের একটা জার্নি থাকে ওই মানে এই পৃথিবী থেকে এবং ওই যমলয় পর্যন্ত একটা 47 দিনের জার্নি থাকে। ওই 47 দিন পর্যন্ত, 47 ডেজ, ওই দিন পর্যন্ত যে যেরকম আত্মা, হুম। তার সেই রকমই তার সঙ্গে ট্রিটমেন্ট হয়। যারা পাপী আত্মা হয় তার সেই রকমই ট্রিটমেন্ট। যারা ভালো আত্মা হয় তাদেরকে স্বাগত জানায়, তাদেরকে সংবর্ধনা দেয়, হ্যাঁ, তাদেরকে আহ্বান জানায় যে তোমাকে যে কন্ট্যাক্ট দিয়ে পাঠানো হয়েছিল তুমি সম্পূর্ণ কাজ তুমি ভালোভাবে কমপ্লিট করেছো, তোমাকে স্বাগত। আর যারা পাপিষ্ট, যারা একদম দুনের কীট, নর্দমার কীট, শুধুই মানুষকে ক্ষতি করে বেড়াচ্ছে, তাদের সেই মন্ত্রীরা রকম। সব মন্ত্রী তো না, ওরকম খারাপ হয় না, না। এবং হ্যাঁ, সাধারণ মানুষরাও এরকম আছে, হ্যাঁ, বিরক্তি করে লোককে, হ্যাঁ, যেচে পড়ে ঝগড়া করে। ওর ঝগড়া তো স্বাভাবিক ব্যাপার। একটা মানুষকে সর্বশান্ত করে দিয়ে মিষ্টি মিষ্টি এমনভাবে কথা বলবে, মানে তোমার নিজের ভাইয়ের থেকেও যেন ও আপনজন বলে সম্পূর্ণ সম্পত্তি তোমার কেড়ে নিয়ে একদম সর্বশান্ত করে দিয়ে তোমাকে ছেড়ে দেবে। এরকম ছেড়ে দিয়ে অনেক সে, কেস আছে। হ্যাঁ, আমি তো নিজেই দেখেছি। সর্বশান্ত করে ছেড়ে দিয়ে সে নিজে ফুর্তি করে বেড়াবে।
তাহলে আপনার মনে হয় যিনি যার করলো আর যে করলো তারা আগের জন্মে কোনো না কোনো ভাবে উল্টো হতে ঘটনা পারে, ছিল তো, উল্টো হতে পারে উল্টো ব্যাপারটা। হতে পারে, ওর করেছে, হ্যাঁ, কিংবা এটা হতে পারে ওর অন্য কোনো কর্মের শাস্তি হয়তো এই লাইফে নিচ্ছে, তবে এই যে করছে এও ছাড়া পাবে না, না, ইউনিভার্সের কাছে কেউ ছাড়া কেউ নেই, ছাড়া সবাই পাবে না, সবার সমান সমানভাবে পাবে, পাবে এবং যাবেও, এবং পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। ওর শাস্তি ওকে পেতেই হবে, কোনো মুক্তি নেই। সেই জন্য বলে না যে ঈশ্বর বলে কি কিছু নেই, আমার জীবনে কেন এত দুর্দশা কেন? ভাই তুমি তোমার কর্মফল ভোগ করছো, ঈশ্বরের কাছে কোনো সুখ দুঃখ বলে কিছু নেই, ঈশ্বরের কাছে আনন্দ বলে কিছু নেই, ঈশ্বরের কাছে পাপ পুণ্য বলে কিছু নেই। তুমি যেমন কর্ম করবে সেই কর্ম তোমাকে সেইভাবেই তোমাকে ভোগ করতে হবে। তুমি যেমন কর্ম করে এসছিলে সেই কর্মই তোমাকে ভোগ করতে হচ্ছে। তোমার যদি খুব খারাপ সিচুয়েশন আসে তাহলে তুমি জানবে যে ওই সিচুয়েশন তোমার খারাপ কর্ম তোমার মাইনাস হচ্ছে, তোমার ভালো সময় সামনে, সেটা একটা জীবন যাচ্ছে যাক, পরের জীবনে তোমার আনন্দ আসবে। সেই জন্য সবসময় কর্ম সবসময় পজিটিভ করতে হয়, কর্ম সবসময় ভালো করতে হয়, প্রত্যেকটা জীব সত্তার প্রতি সমান এবং গুরুত্ব দেওয়া উচিত এবং সম্মান দেখা প্রদর্শন করা উচিত প্রত্যেকটা জীব সত্তা। আমার একটুখানি মুখ আস্বাদনের জন্য, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ১ মিনিটের হয়তো আমি একটা খেয়ে আমি একটা তৃপ্তি লাভ করছি। করে একটা কি করলাম? একটা প্রাণীকে হত্যা করে ফেললাম, মেরে ফেললাম, তাকে খেয়ে নিলাম। কতটা নিষ্ঠুর! একটা মুরগি কাটছে, পাশের ৩-৪ টা মুরগি আরো বসে থাকে। বসিয়ে রেখে দেয়। মানে আমরা একটুও ভাবি না ওরও প্রাণ আছে। ওর প্রাণ। তারও কাটলে, আমার হাত কাটলে যেমন আমার কষ্ট হয়, ওর গলা কাটলে ওরও ঠিক তেমনি ততটা কষ্ট হয়। কতটা ছটফট করে। আর আমরা এতটাই পাষাণ, এতটা নিষ্ঠুর, আমরা দেখে, দেখে অভ্যস্ত হয়ে গেছি। ওর এই কষ্টটা আমাদের জীবনে আসে না, আমাদের সেইভাবে আমাদেরকে প্রভাব ফেলে না। সেইভাবে আমাদের প্রভাব ফেলে না আমাদের লাইফে। মানুষের কাছে কোনো না কোনোভাবে বর্তমানে মানে কলিযুগ হিসাবে, আমি তো কলিযুগেই জন্মেছি, আমরা সবাই কোনো না কোনোভাবে মানুষ চায় আমি যেন ভোগ করি শান্তিভাবে, যা হয়ে যাও হয়ে যাক দুনিয়ায়। হুম। স্যার এটা আপনার মনে হয় না? সে তো ভোগ করার জন্যই, যদি সে ওটাই যদি তার সোল পারপাস থাকে, এবারে তুমি তখন ভোগ করো, ভোগ করতে তো কেউ মানা করেনি, হ্যাঁ, কিন্তু অন্যকে ক্ষতি করে কেন? তাহলে তো মজা পাচ্ছে না। হ্যাঁ, এটাই তো তার মানে এটাই তো তার কর্ম, অন্যকে, হ্যাঁ, এটাই তাহলে তার সে পাপ কর্ম, কর্ম করছে। লেখা আছে যেটা সেটাই। পাপ না, লেখা নেই। ভগবান ইউনিভার্স কোনোদিন বলেনি যে তুমি অন্য জীব হত্যা করে তুমি নিজের কর্ম পূরণ করো বা তুমি তোমার নিজের স্বাদ আস্বাদন করো। সেটা ইউনিভার্স কোনোদিন বলেনি। হ্যাঁ, যার যেটা, আমি, আমাকে ভেজিটেরিয়ান করে ইউনিভার্স আমাকে পাঠিয়েছে, হুম। হ্যাঁ, আর তুমি যদি মাংস খাও তাহলে তো সেটা তোমার পাপ হবে। মাংসাশী প্রাণীরা কি করে? মাংসাশী প্রাণীরা জীব দিয়ে জল খায়, জল পান করে। তুমি সিংহ দেখো, জীব দিয়ে জল পান করে। বাঘ জীব দিয়ে, কুকুর জীব দিয়ে, যত মাংসাশী প্রাণী সব কি করে? জীব দিয়ে জল পান করে। তৃণভোজী প্রাণী দেখো, গরু, গরুকে তুমি যদি মাংসের টুকরো দেবে, দাও, ও খাবে? খাবে? হরিণকে যদি দাও, খাবে? খাবে না। ছাগলকে দিলে খাবে? খাবে না। জলপান কি করে করে? মুখ দিয়ে, চুমু দিয়ে খায়। তুমি মানুষ হয়ে তুমি কেন, তুমি তুমি কি করে জল খাও, জলপান করো? চুমু দিয়ে, জিভ দিয়ে খাও না। তার মানে কি ইউনিভার্স তোমাকে কিন্তু তৃণভোজী করেই পাঠিয়েছে। তা তুমি কেন এই প্রকৃতির নিয়ম ভাঙছো? ইউনিভার্সে তোমাকে প্রকৃতির নিয়ম ভাঙতে বলেনি। তার পশুকুল যখন প্রকৃতির নিয়ম ভাঙছে না, আমরা মানুষ হয়ে যে কেন আমরা প্রকৃতির নিয়ম ভাঙছি? প্রকৃতির নিয়ম ভাঙছি বলেই আমাদের ওই গড় আয়ু ৬৩ বছর এসে ঠেকেছে। এখন বলবে চায়নার মানুষ ১০০ বছর কেন বাঁচছে? ওরা কাঁচা মাংস খায়, ওরা কাঁচা মাছ খায়, সেদ্ধ করে খায়। আর তুমি কি খাও? তুমি মাছ দিয়ে, ভেজে না, ঝোলে। তুমি মাছ খাও তেল, মাছ মাছ দিয়ে তেল খাও। হ্যাঁ, মানে প্রথমে ভাজলাম তারপর ঝোলে দিলাম। মাছ দিয়ে তেল খাও, মাছ খাও না। তুমি হ্যাঁ। তেল খাও, তোমার মূল উদ্দেশ্য তেল, ওই মাছ দিয়েই তেল খাও। স্যার আপনি কি স্যার ভেজিটেরিয়ান একদম পিওর। প্রথমে ছিলেন? না, যেদিন চেতনা এসছে সেদিন থেকেই হয়েছি। আমার সহ্য হয় না, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আমি সেই জন্য কোনো মুরগির দোকান, খাসির দোকান দেখলেই আমি চোখ ঘুরিয়ে অন্য দিক থেকে করে যাই। এতটাই যন্ত্রণা হয় আমার, এতটাই কষ্ট হয়, আমি দেখতে সহ্য করতে পারি না। সেই ফিলটা আমি করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকের পডকাস্টে আমরা কিছু হোক না হোক স্যার অনেক কিছু শিখলাম স্যার। আর আমরা একেবারে শেষের দিকে আছি স্যার, আপনার কাছে আমি কিছু জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে স্যার
এখনো তো শেখাচ্ছেন, হ্যাঁ, কি কি ক্লাস স্টার্টেড হচ্ছে স্যার একটু যদি বলেন। আমার রেকি তো আছেই। আচ্ছা। আমার এখন একটা প্যাকেজ নিয়ে এসেছি আমি। এটা বলব না। হোলিফায়ার রেকির সঙ্গে আমি ট্র্যাডিশনাল রেকি সম্পূর্ণ ফ্রিতে শেখাই। যারা হুম। হোলিফায়ার রেকি শেখে তাদেরকে ট্র্যাডিশনাল রেকি সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দিই, ফ্রি অফ কস্টে। সেজন্য প্রত্যেকটা স্টুডেন্টদের আমি বলব, যারা রেকি শিখতে চাইছেন ভবিষ্যতে, ট্র্যাডিশনাল রেকি শিখে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কারণ আপডেট এনার্জি এই মুহূর্তে কিন্তু হোলিফায়ার রেকি। হোলিফায়ার রেকি এনার্জি যখনই শিখবেন, নেবেন, তখন আর ট্র্যাডিশনাল রেকির এনার্জি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেই জন্য যারা ট্র্যাডিশনাল রেকি দিয়ে শুরু করবেন ভাবছেন, আমার কাছে আসতে পারেন। ওই হোলিফায়ার রেকি শিখলে ট্র্যাডিশনাল রেকি বিনা পয়সায় আমি তাদেরকে শিখিয়ে দিই, এবং তার সঙ্গে ক্রিস্টাল রেকিটাও শিখিয়ে দিই। কারণ ক্রিস্টাল হচ্ছে এমনই একটা এনার্জি, তোমার ধরো হাই টেম্পারেচার হয়ে গেছে, জ্বর। এখন জ্বর হলেই না কেউ ইয়ে খেয়ে নেয়, প্যারাসিটামল খেয়ে নেয়, তাই তো? তুমি ক্রিস্টাল নিয়ে প্রোগ্রাম করে রেখে দেবে, বললে বিশ্বাস করো না কৌশিক, তোমার ওই প্যারাসিটামলের থেকেও ভালো কাজ দেবে। পরের দিন সকালবেলা উঠে দেখবে তোমার পুরো গা ঝরঝরে লাগছে। বডি টেম্পারেচার তো আর নেই, পুরো ঝরঝরে। আর এই যে তোমার জ্বরটা যে সেরে গেল, বডি টেম্পারেচার যে নরমাল হলো, কি করে হলো? এটা কিন্তু তোমার কোনো ইমিউনিটি সিস্টেম কোনো ব্যাঘাত ঘটিয়ে না, কোনো কেমিক্যাল দিয়ে নয়। প্যারাসিটামল মানেই তো কেমিক্যাল। হুম। কোনো কেমিক্যাল দিয়ে নয়, ন্যাচারাল উপায়, তাই তো? হুম। কোনো কিছু না দিয়ে, কিসের? ইউনিভার্সাল পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে। তা সেই শক্তি দিয়ে যদি তুমি করো, তোমার শরীরের যে ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ার কিন্তু আরো স্ট্রং হলো, ক্ষতি হলো না। যখন কোনো একটা ভাইরাস অ্যাটাক করে শরীরের মধ্যে, হুম। তখন তো ইমিউনিটি সিস্টেম, আমাদের যে শরীরের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু সে কিন্তু ওই ভাইরাসটাকে কাবু করার জন্য কিন্তু চেষ্টা করে। হুম। তা যখন শরীর শরীর নিজে থেকেই সেই ভাইরাসটাকে সে কাবু করে দেবে, বা কন্ট্রোল করে দেবে, বা আয়ত্তে নিয়ে এসে দেবে, তার থেকে বড় তো কিছু নেই। তা কেন তুমি মেডিসিন খেতে হবে? আজকে তুমি মেডিসিন খেয়ে তুমি বডি টেম্পারেচার নরমাল করছো। খেতে, খেতে একটা সময় আসবে ওই প্যারাসিটামল আর কাজই করছে না। বা ওর সাইড এফেক্টে অন্য ঠিক কোনো স্যার, ডিজিজ এটা একদম ঠিক। কাজ এসে যাবে। অন্য কোনো ডিজিজ চলে আসবে। আজকে স্পাইনাল কর্ডে প্রচন্ড ব্যথা হচ্ছে, বা ঘাড়ে ব্যথা হচ্ছে, হুম। বা তুমি পড়ে গিয়ে বাথরুমে হঠাৎ মাত্র হাঁটু লেগে গেল, হাঁটু ফুলে গেল। হ্যাঁ? ডাক্তারবাবুর কাছে যেতে গেলে তো অন্তত ১ দিন ২ দিন তো টাইম লাগবে। বা কালকের হয়তো ডাক্তারবাবু বসে না। পরশুদিন অমুক দিন বসবে। ২ দিন ধরে এখন যন্ত্রণায় কষ্ট পাও। যদি রেকি শেখে, এই ক্রিস্টাল নিয়ে যদি প্রোগ্রাম করে রেখে দেয়, ওই ব্যথাটা হয়তো সকালবেলা, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে প্রোগ্রাম করে দেবে ১৫ মিনিট, সকালে উঠে দেখবে ওই হাঁটুর ব্যথাটাই নেই। হুম। ওর অফিসেও কামাই করতে হবে না, পরের দিনও অফিসে যাবে। এইরকমই সিস্টেম। যাদের মনে একটু হলেও সন্দেহ আছে, আমি তো বলব প্রত্যেকে যে রেইকি শিখুন। পরিবারের একজনের হলেও রেইকি শেখাটা খুবই প্রয়োজন। ভীষণভাবে প্রয়োজন। এর ঠিক। বৈজ্ঞানিকভাবে ঠিক, ঠিক। কিভাবে কে কোন বৈজ্ঞানিক কি হুম। ব্যাখ্যা দেবে জানি না। কিন্তু কাজ তো দেয়। কাজ দিচ্ছে তো, এমনি এমনি তো দিচ্ছে তো, এমনি এমনি করছে না। এমনি তো পৃথিবীতে কিছুই হয় না। সারা বিশ্বের প্রায় ৮০০ হসপিটালে রেইকি ট্রিটমেন্ট চলছে এই মুহূর্তে। ৮০০ হসপিটালে। হুম। আমাদের মুম্বাইয়ের কোকিলাবেন হসপিটালে পর্যন্ত রেইকি ট্রিটমেন্ট হয়। হুম। তারপরে তোমার দেবী আ শেট্টি স্যার। উম আমি জানি না ওটা। ওটা আ আ শোনা যাচ্ছে স্যার, হ্যাঁ, উনি শোনা রেকির যাচ্ছে। জানে, হ্যাঁ, লামাফেরা জানে। হ্যাঁ। এবারে তোমার জনস হপকিন্স বলে একটা হসপিটাল আছে আমেরিকাতে। এলিট শ্রেণীর মানুষরা ওখানে ট্রিটমেন্ট করে। কোটি, কোটি টাকা আ আ ইয়ে হয়, বিল করে। মানে সাধারণ তুমি আমার মতো মানে সাধারণ পাবলিক ওখানে ট্রিটমেন্ট করতে যায় না। মানে সারা বিশ্বের যত বিজনেসম্যান, বড়, বড় রাজনীতিবিদ তারাই যায় জনস হপকিন্সে। এবং মেয়ো ক্লিনিক বলে আরেকটা হসপিটাল আছে। এলিট শ্রেণীর হসপিটাল। সাধারণ পাবলিকের জন্য না। কোটি, কোটি টাকা। সাধারণ কিছু চেক করতে যাবে, কোটি টাকা বিল। ওইসব হসপিটালে রেইকি ট্রিটমেন্ট, যেকোনো দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে আগে রেইকি ট্রিটমেন্ট, তারপরে তোমার মেডিসিন। যারা রেইকি ট্রিটমেন্টটাকে যারা এখনো পর্যন্ত এগুলো যারা বোঝে তারা করে না। আমার কাছে যেমন বড়, বড় অফিসাররাও রেকি শিখেছেন, স্কুলের প্রফেসর, এই স্কুলের মাস্টারমশাইরা, হাই স্কুলের মাস্টারমশাই, কলেজের প্রফেসররাও শিখেছেন। প্রচুর সমস্ত শ্রেণীর মানুষরা শিখেছেন। প্রশ্ন যদি কারোর থেকে যদি থাকতো, হুম। তাহলে এরা তো অ্যাকচুয়ালি তো এরা তো বুদ্ধিজীবীর পর্যায়ে পড়ে না? একদমই, বুদ্ধিজীবী তো। একদমই। এরা স্কুলের মাস্টারমশাই মানে তো যথেষ্ট জ্ঞানী গুণী মানুষ। হ্যাঁ, তা তারা নিশ্চয়ই না জেনে এইসব জিনিস শিখতে আসবেন না। নিশ্চয়ই।
নিশ্চয়ই শিখতে আসবেন না। কিছু তো পেয়েছে, কিছু তো কি- বুঝতে পেরেছে তারা। কিছু না, পুরোটাই। পুরোটাই, হ্যাঁ, পুরোটাই বুঝতে পেরেছে। একটা মাস্টারমশাই, আমি নাম ধরে বলছি, আর নাম বলছি না, ছাড়ো, আমি উত্তর রাখছি। স্যার যদি শুনতে পান খুব হাসবেন, উনি আমাকে খুব ভালোবাসেন। আমাদের হচ্ছে প্রীতিপ্রসূন বাবু। হুম, নাম ধরেই বললাম, বলে দিলাম, স্যার আপনার নামটা। প্রীতিপ্রসূন বাবুর 650 সুগার ছিল, ডায়মন্ড হাই স্কুলের মাস্টারমশাই। হুম, রেকি করে সম্পূর্ণ নর্মাল করেন উনি, কোনো মেডিসিন খায় না। তবে সেটা আমি সাপোর্ট করি না, ডাক্তারকে পরামর্শ নিতে বলি। উনি ডাক্তারের কাছে চেক আপ করেন, ডাক্তারের কাছে পরামর্শ চেক নেন। আপটা তো ওখানেই করেন, তাই হ্যাঁ, জন্যই বুঝতে পারছেন। হ্যাঁ, উনি যাতে না ভয় হয়, হ্যাঁ, রেকি করছেন, তার সঙ্গে সঙ্গে উনি চেক আপও করছেন, চেক আপও করছেন। তাহলে কি, আমরা তো আর ডাক্তার নেই, আমরা হিলার। আর হিলার যে কেউ হতে পারে, বা টিচার, রেকি টিচার যে কেউ হতে পারে, যে কোনো মানুষ, সাধারণ মানুষ শিখতে পারে, এর আলাদা কোনো যোগ্যতা নেই, যোগ্যতার কোনো প্রয়োজন নেই। আর এটা যে কোনো মানুষ শিখে নিয়ে সে তার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। যদি মনের মধ্যে কোনো রকম কোনো সন্দেহ থাকে, তুমি ট্রিটমেন্ট করো, আর ডাক্তারের কাছে যাও, গিয়ে চেক আপ করো, ডাক্তারবাবু নিজেই বলবেন যে ঠিক আছে। 650 সুগার, মানে ভাবতে পারছো? উনি প্রায় 3-4 ঘন্টা করে, 5 ঘন্টা ধরে রেকি করে করে, রেকি করে করে সম্পূর্ণ সুগার নর্মাল, নর্মাল। এবং উনি কন্টিনিউয়াস টেস্ট এখনো করে, করে যাচ্ছে। হ্যাঁ, উনি টেস্ট করেন, টেস্ট করে ডাক্তারকে দেখিয়ে। উনি এই নয় যে নিজে, মানে রেকি জানেন বলে, রেকি শিখেছেন বলে উনি নিজে নিজে করে রেখে দেবেন। উনি রীতিমতো টেস্ট করে ডাক্তারের পরামর্শ নিয়ে আসেন, কিন্তু ওষুধ খায় না। ওষুধ না খেয়ে উনি রেকি দিয়ে ঠিক করে রেখে দিয়েছেন। তা ক্ষতিটা কি, প্রবলেমটা কোথায়? যাদের এই তোমার হয়েছে, কি বলে, থাইরয়েড গ্রন্থির প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, সেটা কারো টিএইচএইচ বেড়ে যায়, T3 T4 কমে যায়, কারো T3 T4 বেড়ে যায়, টিএইচএইচ কমে যায়, কেউ মোটা, কেউ রোগা হয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে বলুন তো, তো সারা জীবন ওষুধ খেয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যায় না? ডাক্তারবাবু তো কোনো তো বলে না যে অমুক দিন পর্যন্ত তোমার সেরে যাবে, খেয়ে যাও, দেখছি কতদিন কি করা যায়, এরকমই বলে একটা, মানে যাতে এটা নিরাশ হয় আর কি। হোমিওপ্যাথিতে সারে, কিছু কিছু ক্ষেত্রে সারে, কিন্তু আমি বলছি ওই মেডিসিনের সঙ্গে সঙ্গে যদি আপনি রেইকি এবং লামাফেরা করেন, 2-3 বছর, 4 বছর পরে হয়তো দেখা যাচ্ছে আর মেডিসিনই খেতে হচ্ছে না, সেটা ডাক্তারবাবু নিজেই বলে দেবেন যে তোমার সেরে গেছে বাবু, তুমি যাও। কি করে সারলো হয়তো জানতে পারবে না, কারণ ওনার ইতিহাসে হয়তো সেই জিনিসটা হয়তো নেই, হয়তো সেরেছে কিনা আমি জানি না। হুম, হয়তো সেরকম আছে কিনা জানি না। সেটা 2-3 মাসের মধ্যে ঠিক হয়, এবং খুব ভালো রেজাল্টও হয়েছে, আমি দেখেছি। ঘুমের প্রবলেম, ঘুমের প্রবলেম, 20 বছর ধরে ঘুমাচ্ছে না, 10 বছর ধরে ঘুমের ট্যাবলেট খেয়ে খেয়ে ঘুমাতে যাচ্ছে। তুমি ভাবো, ঘুমের ট্যাবলেটের পাওয়ার দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে, বেড়ে যাচ্ছে। আজকের ওই ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করতে বলিনি, ওই ওষুধের সঙ্গে সঙ্গে তুমি রেকি করো। একটা সময় তোমার দেখা যাবে, একদিন একদিন এক্সপেরিমেন্ট করো না, একদিন ওষুধ না খেয়ে শুধু রেকি করে ঘুমোতে যাও না, দেখো আরামসে ঘুমোচ্ছে, 3 মাস পর আরামসে ঘুমোচ্ছে, এবং আমার চ্যানেলে ফিডব্যাক আছে, আরামসে ঘুম দিচ্ছে। এবার যাদের নার্ভের প্রবলেম একদম মারাত্মক পরিমাণে হয়ে গেছে, যারা ইনস্ট্যান্ট ভুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি কিছু করতে পারবো না, কারণ আমার একজন আছেন, আমার এক স্টুডেন্ট, তো সে ভুলে যায়, তারও ঘুমের প্রবলেম, এই বলছে এই ভুলে যাচ্ছে। এবার সে যদি এতটা? কিছুই না করতে পারে, তাহলে তার কি করে সারবে? সে তো ওষুধ, হ্যাঁ, ওষুধ খেতেই ওষুধ তো হবে। সেই ক্ষেত্রে খেতেই হবে, খেয়ে ঘুমোতে যাচ্ছে, কিন্তু কাজ দিয়েছে একজনের। হুম, সে তো এখন বলছে, স্যার আমি যদি 2-4 দিন ঘুমের ট্যাবলেট না খাই, আরামসে ঘুমাই, রাত 11টা 11:30 ঘুমোতে যাচ্ছি, ভোর 4টা পর্যন্ত ঘুমাচ্ছি। আমি বললাম ক্ষতিটা কি? আপনার তো না ঘুম, যেদিন না ওষুধ খেত সেদিন ওই উপরের দিকে তাকিয়ে 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 সারা রাত কাটিয়ে দিত। আমি বললাম কি দেখতেন, কি ভাবতেন? বলে কি ভাবতাম আমি নিজেও জানি না স্যার, ঘুম আসতো না, ওই ছাদের দিকে তাকিয়ে শুয়ে শুয়ে থাকতাম। তো এইরকমই। তা সেখানে যদি আপনার রেকি করে আপনার ঘুমটা আসে, প্রবলেমটা কোথায়? যারা বাতের রোগে প্রবলেমে ভুগছে, হ্যাঁ, উঠতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, রেকি করে লামাফেরা করে যদি সুস্থ হয়, ক্ষতিটা কি? ক্ষতিটা কি? এর তো কোনো কেমিক্যাল না, কোনো তো মেডিসিন খেতে হচ্ছে না। আর যদি মেডিসিন খানও, ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন, ডাক্তারবাবুর পরামর্শ মেনেই চলবেন। যদি মেডিসিন খানও, মেডিসিনের সঙ্গে রেকি করুন না, দেখুন না কত ভালো রেজাল্ট দেয়, খুব ভালো রেজাল্ট দেবে। আমি তো প্রত্যেকটা মানুষকে বলবো যে প্রতিটা পরিবারে অন্তত একজন হলেও রেকি শেখাটা উচিত, রেকি শিখে নেওয়াটা উচিত।
আর সারা বিশ্বের জনপ্রিয় এবং ট্রেন্ডিং কোর্স হচ্ছে রেকি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আপনাদেরকে বলবো নাম্বার দেওয়া আছে, যদি পডকাস্টটা খুব সুন্দর লেগে থাকে তাই জন্য এতক্ষণ রয়েছেন এবং কল করতে চাইছেন, কল করে ফেলুন। আহ, সত্যি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও মোহন চাঁদ স্যার, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার, নমস্কার স্যার।